2014, 2018, 2024 সালে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে আমরা সেভাবে মাঠে দেখিনি। আমরা শিবিরকে সর্বশেষ মাঠে দেখেছি যে তাদের যারা নেতা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের নেতাদেরকে যে সাদে দেখা গিয়েছে, সেই বিষয়ে আমরা দেখেছি যে তারা মাঠে আন্দোলন করেছে। এর বাইরে আমরা কখনোই মাঠে তাদেরকে আন্দোলন করতে দেখিনি। বাংলাদেশ ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বা পরবর্তীতে সাধারণ সম্পাদক তিনি প্রকাশ্যে এসেছেন, আমরা সেই প্রকাশ্যে আসাকে আমরা ইতিবাচক মনে করছি। এবং গোপন তৎপরতার মাধ্যমে আমরা যেটি মনে করছি, গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি করা আদৌ সম্ভব নয়। এবং প্রকাশ্যে একটি পেশিবাদী ছাত্র সংগঠনের রাজনীতি করেছে, কিন্তু এই পেশিবাদী বিদায়ের পর সেই পেশিবাদী রাজনীতিকে বিদায় করে আবার সেই আগের রাজনীতিতে ফিরে আসাকে এটি আমরা কিছুটা রাজনৈতিকভাবে প্রতারণামূলক আচরণ বলে আমরা মনে করছি, এবং এটি প্রতারণামূলক রাজনীতিক কর্মীর আচরণ বলে আমাদের সেটি মনে হচ্ছে। বিগত 15টা বছর আসলে কি পরিবেশটা ছিল এই ক্যাম্পাসগুলোতে, এটা আমাদের কাছে একবারে চাক্ষুষ প্রমাণ যে এমন একটা পরিবেশ বা এমন একটা ভীতিকর রাজনীতি ক্যাম্পাসগুলোতে ছিল। বিশেষ করে ছাত্র শিবিরটা তো হয়ে গেছে যে একটা মহা আতঙ্কের নাম, এবং কাউকে মানে ছাত্র শিবির বলাটাই মনে হচ্ছে তাকে পিটানো, তাকে মেরে ফেলার একটা লাইসেন্স। ছাত্র শিবির কাউকে উপাধি দেওয়া বা টেকিং, যেটা আপনাদের ভাষায়, যেমন আমরা আবরার ফাহাদের বিষয়টা দেখেছি, এরপর বিশ্বজিতের ঘটনাগুলো দেখেছি, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের ঘটনাটা দেখেছি। আবরার ফাহাদ এবং সিরাজুল ইসলাম ভাইয়ের ঘটনাটা আসলে অলমোস্ট সেম ছিল, জাস্ট আবরার ফাহাদ হয়তো শহীদ হয়ে গেছেন, এই জন্য বিষয়টা অনেক বেশি সামনে এসেছে এবং তার পরিবার বলছে তিনি শিবির করেন না। আর সিরাজ ভাইয়ের বিষয়টা হচ্ছে তিনি আল্লাহ ওনাকে হায়াত রেখেছেন, উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আর তিনি ছাত্র শিবিরের রিয়েল প্রতিনিধি ছিলেন। জাস্ট পার্থক্যটা এখানে ছিল। তো এই যে একটা পরিস্থিতি, সেখানে কৌশল নেওয়াটা, যে কৌশলগত বিষয়গুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা খোলাফায়ে রাশেদার যুগে যে কৌশলগুলো ছিল, এবং সমসাময়িক যুগে বা আমরা যে পাশ্চাত্য রাজনীতি বলি, সেই জায়গাগুলোতে এই কৌশলগুলো থাকে। যে আত্মপ্রকাশ এবং মানে আত্মপরিচয়ের কোন ধরনের সংকট কি আসলে ছাত্র শিবিরের মধ্যে আছে কিনা, বিশেষ করে মানে প্রকাশ্যে রাজনীতি করার ক্ষেত্রে, এটি নিয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন আছে। আবার একই সাথে এই ধরনের প্রশ্ন আসছে বারবার যে ছাত্রলীগের সাথে কি ছাত্রলীগের কমিটিতে কোনোভাবে অনুপ্রবেশ করে ছাত্র শিবির রাজনীতিতে অংশ নিয়েছে কিনা আসলে। যে বিগত 15 বছরের সবচেয়ে ছাত্রলীগ দ্বারা নিগৃহীত কারা হয়েছে, এটা আপনি ডেটা অ্যানালাইসিস করেন, এবং যথেষ্ট সুযোগ আছে, যদি চান আমাদের কাছে ডেটা, আমরা সবকিছু তথ্যপাত্র আপনাদেরকে সরবরাহ করবো। তাহলে এরকম একটা ছাত্র সংগঠন আজকে ছাত্রলীগের সাথে এক হবে, অথবা যাদেরকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করছে সাধারণ ছাত্ররা, এবং সেই আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রদের সাথে অন্তর্ভুক্তি ছিল, সেখানে আমরা এটা করব, এটা আসলে একটা হাস্যকর, আমি বলবো নিতান্ত হাস্যকর, এবং একটা পলিটিক্যাল কোনো গেইনের উদ্দেশ্যে প্রশ্ন ছাড়া আসলে আর কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, টকশোতে মুখামুখি হলেন দুই ছাত্র নেতা। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ছাত্র শিবির এতদিন গোপনে রাজনীতি করত, এখন প্রকাশ্যে রাজনীতি করছে, এটাকে তিনি প্রতারণার চোখে দেখছেন। ছাত্র শিবির ছাত্রলীগের সংগঠনে ছিল, এখন আবার তারা ছাত্র শিবির হিসাবে প্রকাশ্যে আসছে। 18-24 আন্দোলনে ছাত্র শিবিরকে দেখা যায়। এমন প্রশ্নের জবাবে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই খুব চমৎকার উত্তর দিয়েছে। আমরা বিস্তারিত ভিডিওতে যাই। ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের যে দীর্ঘদিনের একসাথে আন্দোলন সংগ্রাম এবং নতুন যে পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, সেই পরিস্থিতিতে আসলে আপনাদের সেই যে ভাতৃপ্রতিম সম্পর্ক সেটি কোন দিকে যাবে, এটি নিয়ে প্রচুর দর্শকের কৌতূহল আছে। আসলে আমরা সেই বিষয়ে একটু পুরো অনুষ্ঠান জুড়ে জানার চেষ্টা করবো। আপনি যেটি বলছিলেন, আপনি সাংগঠনিক সফরে আছেন বর্তমানে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে আপনার কর্মকাণ্ড, আপনার তৎপরতা আমরা লক্ষ্য করছি। বরিশালে খুব সম্ভবত আপনি যৌথ সভা শেষ করেছেন, যেখানে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ সভা আপনি বক্তব্য রেখেছেন। এই সাম্য মানবিক সমাজ বিনির্মাণের মানে ধরনটা কেমন হবে আপনাদের পরিবর্তিত ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে, এটি যদি একটু পরিষ্কার করতেন। না, আপনি শুরুতেই যে মানে কোশ্চেনের অবতারণা করেছেন যে বাংলাদেশের আমাদের যে সহযোদ্ধা যিনি পাশে আমার রয়েছেন, বাংলাদেশ ছাত্র শিবিরের রাজনীতির বিষয়ে আপনি বলেছেন, সে বিষয়ে আমি যদি একটু বলি, তারপরে আমি বরিশালের বিষয়ে আর একটু বলবো। আমরা 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি আসলে ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে বিস্তর আলাপ আলোচনা চলছে, এবং আমরা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে আমরা দেখলাম যে একটি কমিটি তারা প্রকাশ করেছে, বিশেষ করে প্রথমে সভাপতি এবং পরে সাধারণ সম্পাদক। আমরা এই যে হঠাৎ করে বা গোপনে অনেকে রাজনীতি সম্পৃক্ত ছিল, যে তারা যে প্রকাশ্যে আসলেন, বাংলাদেশ ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বা পরবর্তীতে সাধারণ সম্পাদক তিনি প্রকাশ্যে এসেছেন, আমরা সেই প্রকাশ্যে আসাকে আমরা ইতিবাচক মনে করছি। এবং গোপন তৎপরতার মাধ্যমে আমরা যেটি মনে করছি, গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ত রাজনীতি করা আদৌ সম্ভব নয়। এবং প্রকাশ্যে একটি পেশিবাদী ছাত্র সংগঠনের রাজনীতি করেছে, কিন্তু এই পেশিবাদী বিদায়ের পর সেই পেশিবাদী রাজনীতিকে বিদায় করে আবার সেই আগের রাজনীতিতে ফিরে আসাকে এটি আমরা কিছুটা রাজনৈতিকভাবে প্রতারণামূলক আচরণ বলে আমরা মনে করছি, এবং এটি প্রতারণামূলক রাজনৈতিক কর্মীর আচরণ বলে আমাদের সেটি মনে হচ্ছে। আমরা শিবিরকে আহ্বান জানিয়েছিলাম, এখন আহ্বান জানাচ্ছি যে গোপন তৎপরতা এবং আত্মপরিচয় সংকটে
এবং অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে সাথে আমরা দেখেছি যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি কমিটি তারা প্রকাশ করেছে, সেটির বিষয়ে আমাদের সামান্য বক্তব্য রয়েছে। সেটি আমরা যে কমিটি দেখেছি সেটি আমাদের মনে হয়েছে এটি বাঙালি মুসলমান পুরুষের একটি কমিটি, মানে বাঙালি মুসলমান পুরুষ শাসিত একটি কমিটি। সেখানে আমরা কোনো অমুসলিম দেখিনি, সেখানে কোনো নারী প্রতিনিধিত্ব আমরা দেখিনি, ভিন্ন জাতিসত্তার কোনো প্রতিনিধিত্ব দেখিনি, এবং আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোনো জাতিসত্তাকে আমরা দেখিনি। এটি অন্তর্ভুক্তিমূলক নীতি ছাড়া কোনো ছাত্র সংগঠনের পক্ষে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করা আসলে সম্ভব নয়। একই সাথে সাথে 2024 সালের যে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের একটি স্পিরিট, যেটি বলা হচ্ছে একটি ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, অর্থাৎ সর্বমহলের সব মানুষকে অন্তর্ভুক্ত করে একটি রাজনীতির যে প্র্যাকটিস করা, সেটির একটি বিপরীত পন্থা আমরা দেখেছি ছাত্র শিবিরের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি যেটি প্রকাশিত হয়েছে। সেটিকে আমরা এই যে ইনক্লুসিভ বাংলাদেশের সাথে এটি চরমভাবে সাংঘর্ষিক, এবং একই সাথে সাথে আমরা মনে করছি যে 2024 সালের যে 5 আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সাথে এবং একই সাথে ইনক্লুসিভ বাংলাদেশের ধারণার সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে কমিটি প্রকাশিত হয়েছে সেটির ধারণা ব্যাপকভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি। এটি আমি প্রাথমিকভাবে বললাম। আর আপনি বলেছেন আমাকে বরিশাল, আমরা যে সাংগঠনিক কার্য তৎপরতা আমরা এখানে চালাচ্ছি সেটা হচ্ছে 5 আগস্টের পরে একটি সাম্য মানবিক ধারণার যে কনসেপ্ট আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছে। আমরা অতীত সাম্য এবং মানবিক মর্যাদা ধারণ করে রাজনীতি করেছি। এখন যেহেতু 5 আগস্টের পরে সর্বমহলের ইতিবাচক রাজনীতির ধারণাকে আরো উচ্চ বাক্যে সবাই বলছে, সেজন্য আমরা একদম তৃণমূলে আমাদের নেতা কর্মীদেরকে আরো কিভাবে সংগঠিত করা যায় সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদেরকে আমরা বিভিন্ন নির্দেশনা দিচ্ছি, এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি কিভাবে ইতিবাচক রাজনীতি করা যায়। আমরা বিশ্বাস করি যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রয়েছে আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তের অংশীদারিত্ব হওয়ার। সেই সিদ্ধান্ত অংশীদারিত্ব হওয়ার জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। আমরা বিশ্বাস করি একটি ইতিবাচক রাজনীতি তখনই সফল হবে যখন সাধারণ শিক্ষার্থীদের আমরা মনোবেদনা বুঝতে পারবো, তাদের সমস্যা নিরসনে আমরা কাজ করতে পারবো। একই সাথে সাথে আমাদের প্রত্যেকটি সিদ্ধান্তের অংশীদার সাধারণ শিক্ষার্থীরা যদি হতে পারে তাহলে একটি কার্যকর এবং সাম্য মানবিক ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করতে পারবো। ধন্যবাদ। খুবই পরিষ্কার বক্তব্য, অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এসছে জনাব নাসিরউদ্দিন নাসির আপনার বক্তব্য থেকে। যাচ্ছি জাহিদুল ইসলাম আপনার কাছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আবারও ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আপনাদের এই কর্মব্যস্ত সাংগঠনিক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। যেটি ছাত্রদল সাধারণ সম্পাদক বলছিলেন সে বিষয়ে আপনার বক্তব্য নিশ্চয়ই একটু শুনবো। সেই সাথে একটু যদি বলেন যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি আপনারা প্রকাশ করলেন, এই কমিটির ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে যে মতামত আসলো সেটিকে কিভাবে নিচ্ছেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ? জি জনাব ইসমাইল আলী, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি নাসিরউদ্দিন নাসির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে দর্শকরা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই যে বিপ্লব হয়ে গেল কিছুদিন আগে আমরা সেটা চাক্ষুষ সাক্ষ্য হইতে পারছি, সেটার অংশীদার হইতে পারছি। তো সেই জায়গা থেকে যারা শহীদ হয়েছেন আমি শহীদদেরকে স্মরণ করছি, তাদের শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এবং শহীদদের পরিবারের কাছে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে ভাষা আমাদের নেই, জাস্ট ধৈর্য ধারণ এবং এই আন্দোলনের স্পিডকে তারা ধারণ করবেন সেই অনুরোধ রাখছি। পাশাপাশি যারা আহত আছেন, এখনো পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে অসুস্থ আছেন, আমি শুরুতে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ করে দেন। আমি তো শুরুতে আমি বলতে চাই, খুব সংক্ষেপে বলতে চাই যে ভাতৃপ্রতিম যে শব্দটি আপনি বলেছেন, নিঃসন্দেহে নাসিরউদ্দিন নাসির ভাই আছেন। আমি শুরুতে আপনার হেডিং দেখে চিন্তা করতেছিলাম যে মুখোমুখি ছাত্র সংগঠন। আমরা আসলে মুখোমুখি হতে চাই না, আমাদের মত দ্বিমত থাকবে, যেটা আপনার প্রোগ্রামেরই মূল থিম, মত দ্বিমত, এবং পাশাপাশি থাকতে চাই, সেটা পাশাপাশি থেকে আমরা মত দ্বিমত করবো। বাট বন্ধু প্রতিমের জায়গা থেকে আমি স্পষ্ট বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের সেটা রক্ষা করেছি, এবং ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে উদারতা এবং এ বিষয়ে ঐক্যের যে স্পিরিট সেটাকে ধারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে ছাত্র দলের সভাপতি রাকিব ভাই তিনি একটি বক্তব্য দিয়েছেন, তো সেটা নিয়ে পরবর্তী আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি, বেশ তর্ক বিতর্ক বলা চলে উঠেছে। পরবর্তীতে আমরা বক্তব্যটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে আসলে ভাই কি বক্তব্য দিল আর কি মেসেজ দেওয়ার চেষ্টা করলো। আমাদের অ্যানালাইসিস যেটা উঠে আসছে যে আসলে ভাই মূলত আসলে ছাত্রলীগকে মিন করে এগুলো বলছে কিনা, এটা আমাদের একটা ধারণা আমরা পেয়েছি অ্যানালিসিস থেকে। পরবর্তীতে আসলে যেহেতু এখন ছাত্রলীগ নাই, আমাদের যারা মাঠ পর্যায়ে আছে তারা মনে করছে সম্ভবত আমাদেরকে বলছে। তিনি কিন্তু ছাত্র শিবিরের নাম মেনশন করেন নাই সেই কিছু শব্দ প্রয়োগের সাথে।
তো সেই জায়গা থেকে আমাদের অ্যানালিসিস হচ্ছে যে আসলে রাজনৈতিক মাঠে এরকম বক্তব্য দিতেই পারে, এবং ছাত্রলীগের জায়গা থেকে হয়তো ওদেরকে ইঙ্গিত করে বলেছেন। তো এই জায়গা থেকে আমি ছাত্রদলের সভাপতির এই বক্তব্যটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। আমাদের ভাতৃপ্রতিমের জায়গাটা নষ্ট করার ক্ষেত্রে আমি মনে করছি না এটা কোনো গুরুত্ব রাখবে। পাশাপাশি আমরা সাথে সাথে আমাদের দায়িত্বশীল এবং জনশক্তি মাঠ পর্যায়ে যারা আছেন তাদের নির্দেশনা দিয়েছি। এরপরে আপনি লক্ষ্য করবেন যে আলহামদুলিল্লাহ সেই যে একটা সবার ভিতরে একটা বিশৃঙ্খল মনোভাব তৈরি হওয়ার চেষ্টা বা হচ্ছিল সেটা আলহামদুলিল্লাহ অনেকটাই সলভ হয়েছে। এবং এখানে আমার কাছে মনে হয় যে তৃতীয় কোনো পক্ষ আসলে আমাদেরকে ইনডিউস করছে কিনা অথবা এ বিষয়ে প্রলুব্ধ করছে কিনা, যে ঐক্যটা যদি নষ্ট করা যায় তাহলে আসলে তৃতীয় কোনো পক্ষ সেখান থেকে সুবিধা নেবে। এই বিষয়টা আমি ছাত্রদল সহ নাসির ভাই ওনাদের দলকে ভাবার জন্য অনুরোধ করবো। আর আমাদের মাঝে আসলে নিয়মিত কথাবার্তা হয়, এখানে নাসির ভাই জানেন, হয়তো মিডিয়াতে সব আসে না, আমাদের কথাবার্তা চা আড্ডা সবকিছুই নিয়মিত হয়ে থাকে। তো যে প্রশ্নটি শেষে করেছেন বা নাসির ভাই বলার চেষ্টা করেছেন যে আসলে হঠাৎ করে আবির্ভাব অথবা হচ্ছে আত্মগোপন, আমার নাসির ভাই ওনার প্র্যাকটিক্যাল জায়গা থেকে ওনার বক্তব্য এটা না, এটা ওনার রাজনৈতিক বক্তব্য আমাদেরকে বলছেন। বাট উনি আসলে ছাত্র শিবিরের অবস্থান কি এটা কেন্দ্র থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওনার যথেষ্ট ধারণা আছে। বাট বিগত 15টা বছর আসলে কি পরিবেশটা ছিল এই ক্যাম্পাসগুলোতে সেটা আসলে এটার জন্য খুব বেশি গবেষণা করার প্রয়োজন হয় না, অথবা এটা নিয়ে একেবারে খুব বেশি দিনের পর দিন মাসের পর স্টাডি করার প্রয়োজন হয়। এটা আমাদের কাছে একবারে চাক্ষুষ প্রমাণ যে এমন একটা পরিবেশ বা এমন একটা ভীতিকর রাজনীতি ক্যাম্পাসগুলোতে ছিল। বিশেষ করে ছাত্র শিবিরটা তো হয়ে গেছে যে একটা মহা আতঙ্কের নাম, এবং কাউকে মানে ছাত্র শিবির বলাটাই মনে হচ্ছে তাকে পিটানো, তাকে মেরে ফেলার একটা লাইসেন্স। ছাত্র শিবির কাউকে উপাধি দেওয়া বা ট্যাগিং যেটা আপনাদের ভাষায়, যেমন আমরা আবরার ফাহাদের বিষয়টা দেখেছি, এরপর বিশ্বজিতের ঘটনাগুলো দেখেছি, আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইয়ের ঘটনাটা দেখেছি। আবরার ফাহাদ এবং সিরাজুল ইসলাম ভাইয়ের ঘটনাটা আসলে অলমোস্ট সেম ছিল, জাস্ট আবরার ফাহাদ হয়তো শহীদ হয়ে গেছেন, এই জন্য বিষয়টা অনেক বেশি সামনে এসেছে এবং তার পরিবার বলছে তিনি শিবির করেন না। আর সিরাজ ভাইয়ের বিষয়টা হচ্ছে তিনি আল্লাহ ওনাকে হায়াত রেখেছেন, উনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আর তিনি ছাত্র শিবিরের রিয়েল প্রতিনিধি ছিলেন। জাস্ট পার্থক্যটা এখানে ছিল। তো এই যে একটা পরিস্থিতি, সেখানে কৌশল নেওয়াটা এটাকে কোনো আমি অন্যায় বলবো না, এবং এটি ইসলামের সাথে, নাসির ভাই ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছেন আমি জানি, তো ভাইয়ের এই একাডেমিক জায়গা থেকেও ভাই ইসলামের যে কৌশলগত বিষয়গুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যুগে অথবা খোলাফায়ে রাশেদার যুগে যে কৌশলগুলো ছিল, এবং সমসাময়িক যুগেও বা আমরা যে পাশ্চাত্য রাজনীতি বলি সেই জায়গাগুলোতে এই কৌশলগুলো থাকে। তো সেটা কৌশল করে আমরা আলহামদুলিল্লাহ দেশকে মনে করছি যে ভালো কিছু দিতে পেরেছি। এবং আমরা শুধু নাসির ভাই না, সকল দলের কাছে বলবো এবং সকল রাজনীতিবিদ ব্যক্তি মত সবাইকে বলবো, আপনারা এই কৌশলগুলো অবলম্বন করুন এবং এই কৌশলগুলো অবলম্বন করে এই দেশ জাতিকে আপনারা ভালো কিছু দিন। আমরা সবার আগে আপনাদের সহযোগিতায় এগিয়ে আসবো। আর ছাত্র শিবির একটি আদর্শিক ছাত্র সংগঠন, জানেন আমাদের নিজস্ব কিছু আদর্শ রয়েছে। তো সেখানে নারীদের অংশগ্রহণ বা অন্যান্য যারা আছেন ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের এঙ্গেজমেন্ট আছে, আমাদের অনেক প্রোগ্রামে তাদের এঙ্গেজমেন্ট থাকে, তারা আমাদেরকে অনেক পরামর্শ দেয়। বাট এখন বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নেই কেন, তো এটা নেই হয়তো কোনো কারণে মিসিং হয়েছে। ভবিষ্যতে যদি সেভাবে তারা এগিয়ে আসে নেতৃত্বের জায়গাতে, সেটা আসতে পারে, এটাকে আমি অন্যভাবে দেখছি। আপনাদের মানে ছাত্র শিবিরের কমিটিতে কি নারীরা কখনো মানে পদ পায় আসলে? আচ্ছা, নারীরা পদ এখনো পর্যন্ত পায়নি। তো আমি তো বলেছি যে তারা যদি আগ্রহী হয়, তারা যদি আসতে চায়, কিন্তু আমাদের কর্মসূচিগুলো যদি আপনি দেখেন, আমাদের নবীন বরণ একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি, বিভিন্ন সংবর্ধনা প্রোগ্রাম কর্মসূচি, বিভিন্ন প্রতিযোগিতা আমরা আয়োজন করি, এবং এই প্রতিযোগিতাগুলো অনেক মানে ভ্যারিয়েন্ট জায়গা থেকে হয়, মানে হিউজ পরিমাণের প্রতিযোগিতা, এবং সেখানে আমাদের ছাত্রী বোনেরা অংশগ্রহণ করেন। তো এভাবে করে তাদের অংশগ্রহণগুলো আমাদের কর্মসূচি কেন্দ্রিক অলমোস্ট আছে বলা চলে। বাট নেতৃত্বের জায়গাটা হয়তো যেটি প্রশ্ন ছিল যেমন নাসিরউদ্দিন নাসিরের, যে আপনাদের কমিটিতে মানে কোনো ছাত্রীদের অংশগ্রহণ নেই, সেক্ষেত্রে মানে আপনি যেটি বললেন যে সেটি হয়তো কোনোভাবে মিসিং, তার মানে আপনাদের বিগত কোনো কমিটিতে কি ছাত্রীরা কখনো পদ পেয়েছিল ছাত্র শিবিরের কমিটিগুলোতে? আমি জনাব হেলালি স্পষ্ট করেছি যে আমরা একটা আদর্শিক জায়গা থেকে আমাদের কিছু কর্মসূচি আছে। আমি একটু ইন্টারফেয়ার করি, আমি শুধু নারীর বিষয়ে বলিনি, আমি অমুসলিম, নারী, ভিন্ন জাতিসত্তা, ক্ষুদ্র নিগোষ্ঠী সবকিছু আসলে বলেছি, শুধু নারীর বিষয় বলেছি। জি 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 নাসির, আমি ক্লিয়ার বিষয়টা, আমি সেটাই বলার চেষ্টা করেছি। সবার অংশগ্রহণমূলক ভাবে আমাদের কর্মসূচি, আপনি আমাদের কর্মসূচিগুলো পর্যালোচনা করতে পারেন, সেখানে সকলের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো জনাব জাহিদুল ইসলাম, আপনাদের মানে বর্তমান যে কর্মসূচি এবং যেটি জাহিদুল ইসলাম নাসিরউদ্দিন নাসির বলছিলেন যে ক্যাম্পাসে আপনাদের যে আত্মপ্রকাশ এবং মানে আত্মপরিচয়ের কোন ধরনের সংকট কি আসলে ছাত্র শিবিরের মধ্যে আছে কিনা, বিশেষ করে মানে প্রকাশ্যে রাজনীতি করার ক্ষেত্রে, এটি নিয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন যে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন আছে। আবার একই সাথে এই ধরনের প্রশ্ন আসছে বারবার যে ছাত্রলীগের সাথে কি ছাত্রলীগের কমিটিতে কোনোভাবে অনুপ্রবেশ করে ছাত্র শিবির রাজনীতিতে অংশ নিয়েছে কিনা আসলে? জি, ধন্যবাদ জনাব হেলালি, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। প্রথমত আত্মপরিচয় সংকট, এটি আমরা ফিল করব, এটা আমাদের কোনো কাজে আসলে প্রমাণ করে না।
আমরা দেখেন এত নির্যাতনের পরেও ছাত্র শিবির তার কমিটি বলুন, এরপরে হচ্ছে আমাদের সেট আপ কার্যক্রম বলুন, অথবা আমাদের কর্মসূচিগুলো বলুন, কোন একটি কর্মসূচি আসলে বন্ধ ছিল না। হয়তো যেটা মিডিয়াগুলো এখন প্রচার করছে, অনেক বেশি মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে এখন অনেকের কাছে যেটা নতুনত্ব মনে হতে পারে, কিন্তু আসলে কোনো কর্মসূচি আমাদের নতুন না। প্রত্যেকটা কর্মসূচি আমাদের প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনার কাছে যেটা নতুনত্ব মনে হচ্ছে অথবা বিভিন্ন জন যেটা বিভিন্ন ব্যাখ্যা করছে, আমি ভাইদেরকে আমাদের বিগত সময়ের কার্যক্রমগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারেন, আমাদের অফিসিয়াল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে। এবং দেখেন আমাদের ওয়েবসাইটেরও কিন্তু মানে বাংলাদেশ থেকে সেটা দেখার সুযোগ ছিল না, এভাবে করে বন্ধ করা ছিল। তো কতটা নির্মোহ নির্যাতনের শিকার হওয়ার পরও একটি ছাত্র সংগঠন আজকে 2024 সালের এই পর্যায়ে আসতে পারে, তো সে জায়গায় আত্মপরিচয় সংকট যদি আমাদেরকে এই ব্লেম বা এই প্রোপাগান্ডা অথবা এখানে আমি ল্যাঙ্গুয়েজ আগ্রাসন বলবো, এটা যদি আমাদের উপরে করেন, তাহলে আসলে এটা জুলুমের সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যায় বলে আমি মনে করি। আর সেকেন্ড, আপনি যে বিষয়টি বলেছেন যে ছাত্রলীগের সাথে অন্তর্ভুক্তিমূলক, তো আপনি একটু স্টাডি করুন যে বিগত 15 বছর একটা কম্পারেটিভ স্টাডি করতে পারেন, অথবা একাডেমিশিয়ান যারা আছেন আমরা আহ্বান করছি যে বিগত 15 বছরের সবচেয়ে ছাত্রলীগ দ্বারা নিগৃহীত কারা হয়েছে, এটা আপনি ডেটা অ্যানালাইসিস করেন, এবং যথেষ্ট সুযোগ আছে, যদি চান আমাদের কাছে ডেটা, আমরা সবকিছু তথ্য উপাত্ত সব আপনাদেরকে সরবরাহ করবো। তাহলে এরকম একটা ছাত্র সংগঠন আজকে ছাত্রলীগের সাথে এক হবে, অথবা যাদেরকে ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করছে সাধারণ ছাত্ররা, এবং সেই আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রদের সাথে অন্তর্ভুক্তি ছিল, সেখানে আমরা এটা করব, এটা আসলে একটা হাস্যকর, আমি বলবো নিতান্ত হাস্যকর, এবং একটা পলিটিক্যাল কোনো গেইনের উদ্দেশ্যে প্রশ্ন ছাড়া আসলে আর কিছুই না। আর পাশাপাশি আমি এটি বলবো আপনাদেরকে, আমাদের সংবিধানের 4 নং ধারা একজন সদস্য কিভাবে হইতে হয়, সেখানে একটা পয়েন্টে স্পষ্ট বলা আছে যে অন্য কোনো সংগঠন বা সংস্থার সাথে তিনি কোনো সম্পর্ক রাখবেন না যদি তিনি এই সংগঠনের সদস্য হন। তাহলে তো স্বাভাবিকভাবে সাংবিধানিকভাবে আমাদের কারো সেটার সুযোগ থাকছে না। তো এরকম যদি আপনাদের কাছে, আমি নাসির ভাইকেও বলবো, বা যদি কারো মনে এই প্রশ্নটা জাগে, প্রথমত বলছি এটা আমাদের উপর জুলুম করছেন, রিয়েলি জুলুম করছেন। আর পাশাপাশি বলবো যদি আপনাদের কাছে এরকম কোনো তথ্য উপাত্ত থাকে, এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি বিষয়টা হয়তো বলতে পারেন বা প্রশ্ন আসতে পারে, তো সেটা উনি যথেষ্ট ক্লারিফিকেশন দিয়েছেন ওনার জায়গা থেকে, যে ডিবেটের সদস্য ছিলেন, সভাপতি ছিলেন, পরবর্তীতে সেখানে সকলের সাথে, আপনি জানেন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের হলগুলোতে কিরকম দাপট ছিল, একটা সাধারণ ছাত্র থেকে পর্যন্ত জোর করে মিছিল মিটিং নিয়ে যেত, এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন তিনি ওনার জায়গা থেকে কখনো কোনো মিছিল মিটিং অংশ নেয়নি। তো এই ক্লারিফিকেশনের পরেও যদি প্রশ্ন আসে, আমি বলবো আপনি যদি স্পষ্ট প্রমাণ তথ্য দিতে পারেন, আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিব। অনেক অনেক ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম। নাসিরউদ্দিন, নাসির, আপনি শুনছিলেন জাহিদুল ইসলাম তার বক্তব্যে আপনি যে প্রশ্নগুলো রেখেছিলেন সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন, একই সাথে ছাত্র শিবিরের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা উনি পরিষ্কার করেছেন। এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে সেটি আমরা একটু শুনবো, তবে তার সাথে যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বাংলাদেশের যে নতুন অভ্যুত্থান আমরা দেখলাম, ছাত্র জনতার এই অভ্যুত্থানে ছাত্র দলের ভূমিকা সম্পর্কে অনেকের প্রশ্ন আছে। ছাত্রদল আসলে এই আন্দোলনে কি ধরনের ভূমিকা রেখেছিল সেই বিষয়টি একটু আপনার মাধ্যমে জানতে চাই জনাব নাসিরউদ্দিন নাসির। ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার শিবিরের যে সাধারণ সম্পাদক যেটি বললেন সেটি হচ্ছে, উনি বলেছেন একদম সংজ্ঞায়িত ভাবে এটি হচ্ছে প্রতারণামূলক নয় বলে উনি যেটি বলেছেন, আমি খুবই দ্বিমত করছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সাধারণ সম্পাদক শিবিরের হয়েছেন, গণমাধ্যমে আমরা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম সব, যে তিনি ছাত্রলীগ করেছেন, তার পদ পদবি ছিল, এবং এই যে আমরা গত 15 থেকে 16 বছর ধরে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের, এবং কোন আন্দোলন সংগ্রামে তার কোন ধরনের অংশগ্রহণ আমরা দেখিনি, বরং অনেকেই বলছেন যে বরং যারা আন্দোলন সংগ্রামকে যারা প্রতিহত করেছেন তিনি সেই সংগঠনই করেছেন। এবং আমার তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এটি তদন্ত করা উচিত যে শিবিরের যিনি সাধারণ সম্পাদক তিনি হচ্ছে এই ফ্যাসিবাদী যে শক্তি ছাত্রলীগের দোসর হিসাবে তার কার্যক্রমকে চরমভাবে তদন্ত করা উচিত, যে তিনি কতটা ফ্যাসিবাদী শক্তির হয়ে তিনি কাজ করেছেন। এটি অবশ্যই আমার মনে হচ্ছে তাদের ইন্টারনালি তদন্ত করা উচিত। এবং আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে এটিকে চরমভাবে প্রতারণামূলক মনে করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 16 থেকে 17 বছর ধরে যে নিষ্ঠুর নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী, তার বিপরীতে আপনি ওই সংগঠন করে, ফ্যাসিবাদী ওই সংগঠন করে এখন আপনি যদি পুনরায় বলেন যে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আপনি সম্পৃক্ত ছিলেন, এটি কোনোভাবে কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। এটি একটি অপ্রাসঙ্গিক আলোচনা। আমরা মনে করছি ছাত্র শিবিরের এই বিষয়ে চূড়ান্ত তদন্ত করে এই বিষয়ে গ্রহণযোগ্য বক্তব্য দেওয়া উচিত। এখানে আমরা যেটি গণমাধ্যমে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বলেছেন যে তাকে কেন কমিটিতে রাখা হয়েছে, এটি ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে জিজ্ঞেস করা উচিত। এটি আমার খুবই আপত্তিকর মনে হয়েছে। আমাকে কোনো কমিটিতে রাখা যদি হতো ভিন্ন কোনো ছাত্র সংগঠন, আমি তো আপত্তি করতাম তখনই, কিন্তু আমি তো তখনই আপত্তি করি নাই। সুতরাং এখন এই মুহূর্তে যদি আমি
বলছি যে আমাকে কেন জিজ্ঞেস করেন, আপনি ওই সংগঠনকে জিজ্ঞেস করেন, এটি খুবই দুঃখজনক বলে আমি মনে করছি। এটি একটি বক্তব্য। আর দ্বিতীয় হচ্ছে, এখানে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক বলেছেন যে অন্য কোনো ছাত্র সংগঠন কিরকম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে, সবচেয়ে বেশি ছাত্র শিবির হয়েছে। ওনারা কিরকম হয়েছে আমি জানি না। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি বলতে চাই, গত 16 থেকে 17 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতার মস্তক থেকে নামানো এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, এবং একই সাথে একটি সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশের জন্য এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তার পরবর্তী সময়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাংলাদেশের কোন ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী হামলা, মামলা, গুম এবং নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে। অন্য কোনো ছাত্র সংগঠন এর দ্বারে কাছেও যায়নি। আপনি যদি শিবিরের কথাই বলেন, আমি তো শিবিরকে গত 10-15 বছর ধরে এই শুধু জুলাই আগস্টের এখানে অনেকে বলছেন যে তারা আন্দোলন করেছে, কিন্তু 2014, 2018, 2024 সালে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনে আমরা সেভাবে মাঠে দেখিনি। আমরা শিবিরকে সর্বশেষ মাঠে দেখেছি যে তাদের যারা নেতা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং তাদের নেতাদেরকে যে সাদে দেখা গিয়েছে, সেই বিষয়ে আমরা দেখেছি যে তারা মাঠে আন্দোলন করেছে। এর বাইরে আমরা কখনোই মাঠে তাদেরকে আন্দোলন করতে দেখিনি। আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আমি বলতে চাই, সেটি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা যাদেরকে শিবির সন্দেহে পিটিয়ে হল ছাড়া করেছে, তাদেরকে নির্যাতন করেছে, সেই রকম কাউকে আমরা দেখছি না এখন ছাত্র শিবির করতে। বরং যারা পিটিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে ছিল, তারা এখন বলছে যে তারা ছাত্র শিবিরের রাজনীতি করেছে অতীতে। এটি আমাদের কাছে বোধগম্য নয়। এটি ছাত্র সংগঠন হিসেবে যদি বোধগম্য তো নয়, একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে মানসিক যে ধারণা, সেটি আমরা কোনোভাবে মনে করছি না এটি আমাদের এক বিষয়। আর আপনি আরেকটি যে তথ্য যেটি আমাদেরকে বলেছেন, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2024 সালে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা আমরা আপনাকে স্মরণ করে দিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেখানে 113 জন আমাদের নেতা কর্মী খুনি হাসিনার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, এবং বাংলাদেশের অন্য কোনো ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের কোনো সংগঠনই আসলে তালিকায় প্রকাশ করতে পারেনি যে তাদের কতজন নেতা কর্মী আসলে এই আন্দোলনে শহীদ হয়েছেন বা খুনি হাসিনার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনকে একটি রাজনৈতিক আন্দোলন রূপান্তর করে খুনি হাসিনার বিরুদ্ধে যে পতন নিশ্চিত করার জন্য যে নেতৃত্ব দিয়েছিলেন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটির অংশীদার। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শুধু নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্য যে সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুব দল, স্বেচ্ছাসেবক সহ আমাদের মূল দল, প্রত্যেকটি দলই আসলে এই আন্দোলনে শরিক হয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির 460 মানে 460 জন নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন। এবং এই আন্দোলনকে একটি রাজনৈতিক রূপ ধারণ করে খুনি হাসিনা বিদায় নিশ্চিত করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অগ্রণী ভূমিকা পালন করেছে, এবং আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং এই আন্দোলনে একটি সফল পরিণতি হয়েছে খুনি হাসিনার বিদায়ের মাধ্যমে, আমরা সেটি বলতে চাই। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী গত 16-17 বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করেছে, তার একটি সফল পরিণতি হয়েছে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার বিদায়ের মাহেন্দ্রক্ষণ। আমরা সেটি আপনাকে স্মরণ করে দিতে চাই। জনাব নাসিরউদ্দিন নাসির, আপনি মানে নিজে হয়তো লক্ষ্য করেছেন যে এবারের গণ অভ্যুত্থান পরবর্তী মানে রাজনীতি, ছাত্র রাজনীতি প্রসঙ্গে আমরা দেখলাম যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে প্রবল একটি আপত্তি উঠেছে। আপনি যেটি বলছিলেন যে আপনারা ছাত্র সংগঠনগুলো সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারা মানে আপনাদের কন্ট্রিবিউশনের জায়গাটি আসলে অনেক বড়, যেটি আপনি দাবি করলেন। তাহলে ছাত্র রাজনীতির প্রসঙ্গে সাধারণ শিক্ষার্থীদের এই আপত্তি কেন? দেখুন, আমাদের এই বিষয়ে একটা পরিষ্কার বক্তব্য রয়েছে, সেটি হচ্ছে 5 আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল মিলিয়ে একটি ইতিবাচক রাজনীতির ধারণা সর্বমহলের আলাপ আলোচনা চলছে। ঠিক 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল মিলিয়ে যখন এই দেশের ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল প্রত্যেকটি ছাত্র সংগঠন একটি ঐতিহাসিক মিল বন্ধনে আবদ্ধ হয়েছে, ঠিক তখনই একটি পরাজিত প্যাসিস্ট শক্তি ছাত্র রাজনীতি বন্ধ করার যে খিত তুলেছে, এটি সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না। একই সাথে এই সিদ্ধান্ত যারা বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা এটিকে অগণতান্ত্রিক এবং মৌলিক অধিকারের বরখেলাপ বলে আমরা মনে করছি। কারণ যদি রাজনীতি আসলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হয়, তাহলে শুরুতে এই দেশ থেকে রাজনীতি এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আগে বন্ধ করতে হবে। এটি তো কোনোভাবেই সম্ভব নয়, যেহেতু রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবে বন্ধ করা যাবে না, সেহেতু আপনি বলতেই পারবেন না যে আপনি রাজনীতি বন্ধ করতে চান। এবং আমরা যে রাষ্ট্রের নাগরিক, সেই রাষ্ট্র নিজে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং রাষ্ট্রের প্রতিটি নাগরিক কোনো না কোনো ভাবে রাজনীতির দ্বারা সম্পৃক্ত। সুতরাং রাজনীতি বন্ধ করার
যে বিষয়টি কিছু কিছু কুচক্রী মহল দাবি তুলেছে, এটি এক ধরনের হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া এবং যে পরাজিত ফ্যাসিস্ট শক্তি পুনরায় ক্ষমতা দখল করতে চায় তারই এক ধরনের অপচেষ্টা বলে আমরা মনে করছি। এবং সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই রাজনীতি বন্ধ করতে চায় এরকম কোনো নিশ্চয়তা আমাদেরকে দেয়নি। তারা একটি ইতিবাচক এবং বহনযোগ্য রাজনীতি কিভাবে করা যায় সে বিষয়ে আমাদেরকে অংশীদার হতে বলেছেন। আমরা মনে করছি যে একটি ইতিবাচক রাজনীতির অংশীদার সাধারণ শিক্ষার্থীরা হতে হবে এবং একটি ইতিবাচক রাজনীতির চলমান থাকা উচিত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় ইতিবাচক রাজনীতি করেছে এবং আরো কিভাবে কার্যকর ভাবে ইতিবাচক রাজনীতি করা যায় সেই বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের আলাপ আলোচনা করছি এবং এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে উপনীত হব এবং আমরা বিশ্বাস করি সবার আলাপ আলোচনার মাধ্যমে যে একটি ইতিবাচক রাজনীতির যে আলোচনাটা সেটি আরো বেশি প্রাসঙ্গিক হবে এবং আরো বেশি ইতিবাচক হবে। জি, অনেক ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম। আপনি নিশ্চয়ই জনাব নাসির উদ্দিন নাসিরের বক্তব্য শুনছিলেন। ছাত্র শিবিরের আন্দোলন সংগ্রামে তাদের অংশগ্রহণের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, সেই সাথে দুটি প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাইবো। প্রথমত, ছাত্র শিবিরের গেল অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকা কি ছিল, একই সাথে আপনারা আসলে আপনাদের সংগঠনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আপনাদের শহীদের তালিকা কিংবা আপনাদের আহতদের তালিকা আপনারা এখন অফিসিয়ালি প্রকাশ করেনি, একই সাথে ছাত্র শিবির একটি সংগঠন হিসেবে আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন কি করবে, জনাব জাহিদুল ইসলাম? জি, ধন্যবাদ জনাব হেলালি। আপনি দুটি না তিনটি প্রশ্ন করেছেন, তার ভিতরে নাসির ভাই তো অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো আমি নাসির ভাইকে প্রথমে বলবো হচ্ছে আমি নাসির ভাইকে কোনো প্রশ্ন ছুড়ে দিব না, তবে নাসির ভাইয়ের সবগুলো প্রশ্ন আমি নোট নিয়েছি। ওনাকে প্রশ্ন যেগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ যখন একটা স্টেবল জায়গায় যাবে যেখানে ঐক্য নিয়ে কোনো প্রশ্ন থাকবে না এবং মত দ্বিমতের ক্ষেত্রে কেউ কোনো সংকোচ বোধ করবে না, সেই সময়টাতে ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো করব। আপাতত আমরা ভাইকে প্রশ্ন রাখছি না, তো ভাইয়ের প্রশ্নগুলোর উত্তর আমি দিচ্ছি। প্রথমত তিনি বলেছেন যে 2014-18 বা তার আগের যে আন্দোলনগুলো সেখানে ছাত্র শিবিরকে তিনি ওই অর্থে দেখেন নাই। তো এটা আমি চিন্তা করতেছি কি উত্তর দিব, তো আসলে উত্তর আমি খুঁজে পাচ্ছি না। 2015 সালে যখন আমি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম, তো একটা লম্বা সময় আমাকে কারাগারে কাটাতে হয়েছে। তো সেখানে আমাদের বলা চলে যে আমদানিতে প্রতিদিন হিউজ একটা সংখ্যা আসতো। তো আমরা দেখতাম যে সেখানে ছাত্র শুধু শিবির না, ছাত্র দল, এরপরে ভাইদের আরো যে অঙ্গ সংগঠনগুলো আছে, হিউজ নেতা কর্মীদেরকে আমরা পাইছি। এবং আমি মেডিকেলে ছিলাম দীর্ঘদিন, সেখানে ছাত্রদল যুব দলের অনেক ভাইদেরকে হচ্ছে পাইছি যে যারা পা কেটে ফেলতে হয়েছে বা হচ্ছে পঙ্গুত্ব বরণ করছে, এরকম অনেক ভাইকে আমার পাইছি এবং পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগও মেনটেন হয়। তো এখন ওই ভাইয়েরা হয়তো ওনাদের কাছ থেকে যদি ভাইয়ের একটু সাক্ষ্য নেয় যে আসলে বিগত সময়ের আন্দোলনে ছাত্র শিবিরকে কিভাবে পাইছে, আমার মনে হয় ভাই উত্তরটা পেয়ে যাবে ওনাদের কাছ থেকে। আর নির্যাতনের বিষয়টা ছাত্রদল বেশি হয়েছে, আমি এটার সাথে আপাতত মানে ঐক্যের সাথে একমত পোষণ করছি যে একমত। তবে আমি যে বিষয়টা প্রসঙ্গক্রমে বলেছিলাম যে একটা একাডেমিক স্টাডি হইতে পারে, এটা অর্থাৎ ছাত্রদল আর শিবিরের কম্পারেটিভ স্টাডি না, বরং ছাত্র লীগের দ্বারা যে আসলে নির্যাতন সে জায়গাটা, ছাত্র লীগকে এখানে মানে তাদের যে অপরাধ বা কর্মকাণ্ডগুলো সেগুলোর জন্য মূলত আমি একটা কম্পারেটিভ স্টাডির কথা বলেছি। তো সেটা আহ্বান করছি, ছাত্রদল থেকেও কেউ করতে পারে অথবা একাডেমিশিয়ান যারা শুনছেন তাদের মধ্যে থেকেও করতে পারে। শহীদের তালিকা নিয়ে প্রশ্ন করেছেন ভাই, আপনারও একটা প্রশ্ন ছিল শহীদ আহতদের তালিকা। আসলে আমরা যখন তালিকা করছিলাম তখন আমরা আসলে আমাদের শুধু ছাত্র শিবির তালিকাটা করিনি, ছাত্রদল, ছাত্র যুব দল, এরপরে হচ্ছে সেখানে পেশাজীবী ছিল। আপনি অনেককে পাবেন যারা হচ্ছে আসলে কোনো দল করে নাই। এখন প্রশ্নটা হলো আমরা যখন এই তালিকা করে আমাদের দলটা প্রকাশ করব, তাহলে এই যারা দল করে নেই এই তালিকাগুলো কারা প্রকাশ করবে? এই জিনিসটা আমাদেরকে ওই সময় খুব ভাবিয়ে তুলেছিল এবং বিশ্বাস করবেন আমরা এটা নিয়ে নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো যে এভাবে দল নিয়ে যখন আমরা প্রকাশ করতে যাচ্ছি তাহলে আসলে যারা কোনো দলীয় ভাবে আসেনি, যে নিডেট হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে আসছে অথবা হচ্ছে সে যখন দেখতেছে যে সারা দেশে একটা প্যাসিজম কায়েম হয়েছে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে তো কোনো দলীয় পরিচয় নিয়ে আসে নাই, তাহলে তাকে কেন আমি আলাদা করব? এটা হলো আমার প্রশ্ন। এই জন্য আমরা সকলের তালিকাটাই প্রকাশ করেছি। আর দলীয়ভাবে আসলে এই শহীদের তালিকার রাজনীতিটা বাংলাদেশে খুব সুখকর না, আমরা অতীতেও দেখেছি। এবং ৭১-এর যে প্রেক্ষাপটটা ছিল সেটা আপনি জানেন যে সেখানে সবার ভূমিকা ছিল, আপামর মানুষের ভূমিকা ছিল ৭১-এ, কিন্তু পরবর্তী দেখা গেছে যে একটা নির্দিষ্ট দল তারা নিজস্ব ক্রেডিটটাকে দাবি করেছে এবং দাবি এমন পর্যায়ে গিয়েছে তারা সেক্টর কমান্ডারদেরকে পর্যন্ত অস্বীকার করে বসছে। তো এই জন্য আমাদের কাছে অতীত ইতিহাস বলতেছে যে শহীদের তালিকা নিয়ে রাজনীতি অথবা এটা প্রকাশ, এটা নিয়ে খুব বেশি আমাদের মাথা ব্যথা নাই। আমরা যতটুকু যারা শহীদ হয়েছেন আমরা সবাইকেই শহীদ হিসেবে দেশের জন্য, জাতির জন্য এবং আন্দোলনের জন্য জাতীয় বীর হিসেবেই আমরা সেটা কামনা করছি এবং সেটা প্রত্যাশা রাখছি। আর আন্দোলনে আমাদের ভূমিকা বলেছেন, আমরা এখন পর্যন্ত আপনি সিঙ্গেল ওয়ার্ড দেখাইতে পারবেন না অথবা সেন্টেন্স দেখাইতে পারবেন না যেখানে আমাদের কোনো অফিসিয়ালি বক্তব্য আমরা বলেছি যে আন্দোলনে আমাদের ক্রেডিট অথবা আমরাই সব করছি অথবা আমাদের এই অবদান, এটা আপনি আমাদের কোনো অফিসিয়াল বক্তব্য দেখাতে পারবেন, আমি চ্যালেঞ্জ করতেছি।
এখন হচ্ছে কারা আমাদেরকে নিয়ে বলতেছে, যারা আমাদের নিয়ে অতি উৎসাহী অথবা আমাদেরকে অতি বেশি ভালোবাসেন, তারা আমাদের বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির বিষয়গুলো তো তিনি কখনো তার ফেসবুক স্ট্যাটাস বলেন না যে তিনি সমন্বয়ক হয়ে কি ভূমিকা রাখছেন। তিনি অন্যরা যেভাবে করে ভূমিকা রেখেছেন, একজন সাধারণ ছাত্রের জায়গা থেকে যেভাবে ভূমিকা রাখা উচিত ছিল, একজন দায়িত্বশীলতার জায়গা থেকে, নীতি নৈতিকতার জায়গা থেকে যেভাবে ভূমিকা রাখার দরকার ছিল, আমাদের ছাত্র শিবিরের প্রত্যেক নেতা কর্মী ঠিক সেভাবেই করেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো আসলে ওই সময় কারো ব্যানার ছিল না। আমি এটা বারবার এর আগেও বলেছিলাম বিভিন্ন প্ল্যাটফর্মে, ওই সময় ব্যানারটার নাম হয়ে গেছে মাজলুমের ব্যানার। ব্যানারে লেখা ছিল যে আমরা সবাই মাজলুম, অর্থাৎ আমাদের উপর জুলুম করা হচ্ছে। আর আমরা কার বিরুদ্ধে লড়াই করতেছি? যিনি 15 বছর বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করছে। তো এই জন্য এখানে আসলে দলীয় ভাবে কোনো ক্রেডিট না বলে আমি বলতে চাই যে এই আন্দোলনে সবারই ভূমিকা ছিল। কেউ চিন্তা দিয়ে ভূমিকা রাখছেন, কেউ সেখানে পরামর্শ দিয়ে ভূমিকা রাখছেন, কেউ হচ্ছে অর্থনীতি দিয়ে ভূমিকা রাখছেন, কেউ মাঠে ময়দানে ভূমিকা রাখছেন, কেউ শহীদ হয়ে ভূমিকা রাখছেন। এখন আজকে যদি মানে দাবি আমরা করতে থাকি, তাহলে আবু সাইদ কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে বা কোন স্ট্যাটাস দিয়ে তিনি তার ভূমিকা বা তার অবদানকে দাবি করবেন? এটা আমার প্রশ্ন সবার কাছে। তো এই জায়গা থেকে আমরা ছাত্র শিবির আমাদের জায়গা মনে করছি এটি একটি কমন আন্দোলন ছিল এবং আপামর ছাত্র জনতার আন্দোলন ছিল। তো আমরাও বাংলাদেশের নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে আমরাও সেই ছাত্র জনতার কাতার থেকে ভূমিকা রেখেছি। যতটুকু প্রয়োজন ছিল, যতটুকু সামর্থ্য ছিল, ততটুকু রেখেছি। জনাব জাহিদুল ইসলাম, একটি বিষয় কি মানে আবার একটু আপনার কাছে জানতে চাইবো, পরিষ্কার করবেন কিনা যে মানে আন্দোলন সংগ্রামের সময়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আপনাদের শিবিরের সভাপতি প্রকাশ্যে আসলেন, তারপর সমন্বয়কদের পক্ষ থেকে অনেকে এটি আসলে প্রতিক্রিয়া জানিয়েছেন যে তিনি তার পরিচয় আসলে গোপন রেখে কেন মানে সমন্বয়কের দায়িত্বে তিনি ছিলেন। একই সাথে আমরা পরবর্তীতে দেখলাম যে সাধারণ সম্পাদক তিনি প্রেস ব্রিফিং করে কিছু বিষয় পরিষ্কার করেছেন। আজকে বেশ কিছুদিন পর পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রকাশ হতে দেখলাম। মানে এই যে একটি মানে দীর্ঘ সময় নেয়া, এটির পেছনে আসলে কি বিশেষ কোনো কারণ ছিল আপনাদের? আচ্ছা, প্রথমত হচ্ছে যেটি বলেছেন সমন্বয়করা ওনাকে জানতো না চিনতো না, বিষয়টা তা না। আব্দুল কাদের তার স্ট্যাটাসে স্পষ্ট করেছেন যে তিনি একটি সূত্রের মাধ্যমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদকের সাথে ওনার যোগাযোগ, যাতে করে আন্দোলনটাকে আমরা আরো একটু ভালোভাবে একটা ভিন্ন মাত্রা নিয়ে যেতে পারি। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির সাথে, তো এগুলো তো স্পষ্ট করেছেন তিনি পরিচয় জানতেন। এখন বিষয় হচ্ছে যে তখন কি আমাদের কাছে এই পরিচয় জানা বা পরিচয় দেওয়াটা কি মুখ্য ছিল, নাকি আন্দোলন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করাটা মুখ্য ছিল? এটি আমার সবার কাছে প্রশ্ন, মানে যারা এই প্রশ্নগুলো উত্থাপন করতেছেন ওই সময় আসলে কোন বিষয়টা মুখ্য ছিল বা প্রায়োরিটিতে কোনটা পাইতো? আমরা প্যাসেজে লড়াই করতেছি, তো সেটাকে কি আমরা প্রায়োরিটির ক্ষেত্রে কোনো কমতি ছিল আমাদের, অথবা এই লড়াইয়ের ক্ষেত্রে কি আমরা কোনো দুর্বলতা প্রদর্শন করেছিলাম সেই সময়? এটা হচ্ছে কোশ্চেন। বাট সেটা কোশ্চেন না করে আমরা এখন প্রশ্ন করতেছি সে সময় পরিচয় গোপন ছিল। তো পরিচয় গোপন ছিল বিষয়টা তো আমি ব্যাখ্যা দিলাম এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ব্যাখ্যা এটা আছে। তো আমার মনে হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে মানে ফিক্সড করে বারবার ওই যে আমি একটু ভিন্নভাবে বলছি যে ওই যে খাঁচকাটা স্টাইলের যে একটা তত্ত্ব রয়েছে, এই প্রশ্নগুলো মেহরবানি করে না আসলে ভালো হয়। এখন সামনের দিন আমরা বাংলাদেশকে কিভাবে গড়তে পারি, কে কি ভূমিকা রাখতে পারি, কিভাবে করে দেশ গড়তে পারি, এই প্রশ্নগুলোই আলোচনাগুলো বেশি আসলে নিশ্চয়ই আমরা সেই প্রশ্নের দিকে একটু যেতে চাই। তার আগে জনাব নাসিরউদ্দিন নাসির, আপনার কাছেই আসলে শুরুতে প্রশ্নটি রাখতে চাই। বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে রাষ্ট্র সংস্কার প্রস্তাবে আমরা বিভিন্ন প্রস্তাবনা শুনতে পাচ্ছি। আপনাদের ছাত্র দলের পক্ষ থেকে আসলে সংস্কারের প্রস্তাবে আপনারা কি ধরনের সংস্কার আশা করেন? আমরা যেটি এখানে শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জনাব জাহিদুল ইসলাম যেটি বলেছেন, আমি কয়েকটি বিষয় একটু হচ্ছে আমি ব্যাখ্যা করতে চাই বা ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। একটি হচ্ছে আজকে আমরা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি কমিটি দেখলাম, সেই কমিটির ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক যিনি জনাব মাজারুল ইসলাম রাজু, যিনি গত কয়েকদিন আগেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে তিনি ছাত্র রাজনীতি বন্ধ করার একটি প্ল্যাটফর্মের নেতৃত্ব দিয়েছিলেন। আজকে আমরা হঠাৎ কমিটিতে দেখলাম যে তার নাম রয়েছে। সুতরাং এখানে জাহিদুল ইসলাম আমাদেরকে একটু বলবেন যে এটি কি তার ব্যক্তিগত মতামত ছিল, নাকি এটি শিবিরেরও একটি সাংগঠনিক সিদ্ধান্ত ছিল যে ক্যাম্পাসগুলোতে তারা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়? এবং আমরা দেখেছি আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে একজন সমন্বয়ক ছিলেন, যার বিষয়ে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মূল সমন্বয়ক যিনি আব্দুল কাদের বলেছিলেন যে শিবিরের তৎকালীন ওই সাধারণ সম্পাদক তিনি বারবার দলীয় রাজনীতি বন্ধ করার ক্ষেত্রে সেই 7 নম্বর যে পয়েন্টটি সেটি অন্তর্ভুক্ত করার জন্য তিনি চাপ দিয়েছিলেন, যদিও সেটি পরক্ষণে বিস্তার আলাপ আলোচনা হয়েছে। সেই বিষয়ে আসলে শিবিরের বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে মাজারুল ইসলাম রাজু, যিনি ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, তিনি তো ছাত্র রাজনীতি বন্ধ চেয়েছেন। সে বিষয়ে এটি কি ওনার ব্যক্তিগত মতামত নাকি এটি ওনাদের সাংগঠনিক মতামত, এটি বলবেন। একই সাথে সাথে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, সেখানে শিবিরের একজন সদস্য, তখন তো উনি শিবির ছিলেন না, পরে গোপনে রাজনীতি করতেন, পরে অবশ্যই বলেছেন শিবির, তিনিও নাকি ছাত্র রাজনীতি, দলীয় রাজনীতি বন্ধ করার বিষয়ে তিনি অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। সে বিষয়ে আসলে ব্যাখ্যা থাকা উচিত যে এখন তো ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার জন্য চাইতেছেন, সুতরাং তাদের দলীয় অবস্থান আমাদের আসলে জানা উচিত বলে আমরা মনে করি। একই সাথে সাথে আরো কয়েকটি বিষয়ে আমরা আসলে
এই দেশের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা আসলে জানতে চায়, সেটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ এক ধরনের প্রতীক সম্পত্তি করে তুলেছিল। সেটি এদেশের সাধারণ মানুষ আসলে কোনোভাবে গ্রহণ করেনি এবং সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন একটি প্যাসিবাদী সে আওয়ামী লীগের পরাজয় আসলে হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যারা গণযোদ্ধা ছিলেন, তাদের উপর পাকিস্তানি বাহিনী যে নির্বিচারে গণহত্যা করেছিল, সেই গণহত্যার বিষয়ে শিবিরের তারা আদৌ কি ধরনের ওই গণহত্যার বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। এটি ছাত্র সমাজ এবং ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন তাদের বক্তব্য আসলে জানতে চাই। এই বিষয়ে আমরা আসলে কোনো কিছু পরিষ্কার না, তারা আসলে এই বিষয়ে তাদের অবস্থান জানাতে হবে। একই সাথে সাথে যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের বিষয়ে যেটি বলা হচ্ছে, বিশেষ করে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে তাল মিলিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, সেখানে সব বর্ণ ধর্ম জাতি নির্বিশেষে সবাই একই প্ল্যাটফর্মে আসবে। সেখানে আমরা তো ছাত্র শিবিরের রাজনীতিতে সেটি দেখছি না, সেটি আমরা কোনোভাবে দেখছি না। কোনো পুরুষ ব্যতীত কোনো নারী সেখানে অন্তর্ভুক্ত নেই, কোনো অমুসলিম নেই, নারী নেই, ভিন্ন জাতিসত্তা নেই, ক্ষুদ্র নিগোষ্ঠী নেই। সেই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। এবং বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে জনযুদ্ধের যারা যোদ্ধারা সেই নিহত যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পাকিস্তানি হত্যাকাণ্ডের, সে বিষয়ে তাদের অবস্থান ক্লিয়ার করা উচিত। এবং একই সাথে আমরা আরেকটি বিষয় যেটি উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে আওয়ামী লীগ যে একটি গোষ্ঠীতন্ত্র কায়েম করেছে সারা দেশে, যে গোষ্ঠীতন্ত্র কায়েম করে তারা প্যাসিবাদ তৈরি করেছে। এখন শিবির কি এরকম কমিটির মাধ্যমে সেই গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চায়, যেটি একটি প্যাসিবাদের ধারণাকে নতুন করে ইস্টাবলিশ করতে চায় কিনা, এটি আসলে সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। নতুবা একটি বিশেষ গোষ্ঠীর বাইরে কেউ ছাত্র শিবির করবে না, বা তাদেরকে নতুন করে আইডেন্টিফাই করা হবে যে যাদের সিজিপিএ শুধু 4 এর মধ্যে থাকবে তারা করবে, বা এই ক্রাইটেরিয়ার বাইরে কেউ ছাত্র শিবির করতে পারেন। নানান ধরনের আলাপ আলোচনা যেগুলো খুবই অপ্রাসঙ্গিক রাজনীতিতে, সেগুলো আমরা দেখছি। সেই বিষয়ে আসলে শিবিরের বক্তব্য থাকা উচিত এবং চূড়ান্ত বক্তব্য যেটি সাধারণ শিক্ষার্থীরা শুনতে চায়, সেই বিষয়ে আমরা নিজেরাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসলে পরিষ্কার হতে চাই। আপনি আরেকটি বিষয় যেটি বলেছেন, সেটি হচ্ছে 2024 সালের পরে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন রোডম্যাপ করেছে, তারা সংস্কার, আমরা সংস্কারকে ইতিবাচক ভাবে দেখছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটি কাজকে সহযোগিতা করার জন্য। কারণ আমরা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি সহযোগিতা না করি, তাহলে সেই পুরানো ফ্যাসিস্ট পরাজিত শক্তি পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আসার পায়তারা করবে। সুতরাং আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। একই সাথে সাথে আমরা এটুকু বলতে চাই, সেটি হচ্ছে কোনোভাবে এই যে ছাত্র শিবির এখন যে গোপনে অতীতে ছাত্রলীগ করেছে, এখন ছাত্রলীগের কোন সন্ত্রাসী যেন গোপনে আবার ছাত্র শিবিরের মাধ্যমে যে প্যাসিবাদ কায়েম করতে না পারে, সেই বিষয়ে ছাত্র শিবির চূড়ান্ত বক্তব্য থাকা উচিত। যে তারা যেভাবে অতীতে ছাত্রলীগের রাজনীতি করে পুনরায় তাদের সংগঠন করছে, এখন ছাত্রলীগও যদি আবার পুনরায় গোপনে ছাত্র শিবিরের রাজনীতি করে আবার প্যাসিবাদ কায়েম করতে চায়, আরো কয়েক যুগ পরে তারা আবার ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে চায় ছাত্র শিবির থেকে, সে বিষয়ে আমার মনে হচ্ছে শিবিরের চূড়ান্ত বক্তব্য থাকা উচিত। এবং এই দেশের ছাত্র সমাজ, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা এই বিষয়ে তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে। ধন্যবাদ আপনাকে। নাসিরউদ্দিন নাসির, একটি বিষয় যদি খুব পরিষ্কারভাবে জানতে চাই, আপনি এর আগেও বলেছেন সংবাদ মাধ্যমে যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে চাইলে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। ছাত্রদল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ছাত্র শিবিরকে কতটুকু স্পেস দিতে চায়? দেখুন, আমরা যেটি স্পষ্ট বলতে চাই সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের যিনি সাংগঠনিক অভিভাবক, উনি বক্তব্য রেখেছেন। এবং একই সাথে আমাদের দলের যে আদর্শের যে জায়গা, আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি এই দেশের মানুষ যাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তখন কিন্তু দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। বিশেষ করে আওয়ামী লীগ যেটি বাকশাল কায়েম করে নিষিদ্ধ করেছিল, তার পরবর্তী সময় আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার আসলে উন্মোচন হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। আমরা সেরকম আদর্শে বিশ্বাসী। সুতরাং আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আদৌ ছাত্র শিবিরের যে রাজনীতি সেটি আসলে কিভাবে গ্রহণ করবে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একান্ত বিষয় বলে আমরা মনে করছি। কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি প্রচলন করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে 71 সালের বিষয়ে, বিশেষ করে হচ্ছে আমাদের জনযুদ্ধের যে গণযোদ্ধারা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে হত্যাকাণ্ডের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা উচিত। একই সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের যে রাজনৈতিক শিষ্টাচার রয়েছে, সেই শিষ্টাচারে তারা কতদূর অন্তর্ভুক্ত থাকবে, বিশেষ করে আজকে আমরা কমিটির মাধ্যমে সেটি কিন্তু কোনোভাবে দেখিনি। সে বিষয়ে তারা বক্তব্য দিবে, তারপরে আমরা আমাদের বক্তব্য দিতে পারবো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত জায়গা,
আমরা মনে করছি যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা এবং এই দেশের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে গত 5 যুগের বেশি সময় ধরে যে একই ইতিবাচক রাজনীতি করেছে, সেই ইতিবাচক রাজনীতি দ্বারা থেকে আমরা বলছি যে এটি সাধারণ শিক্ষার্থীরা আসলে শিবিরের রাজনীতি কি প্রত্যাখ্যান করবে নাকি অন্যভাবে দেবে, সেটি সাধারণ শিক্ষার্থীদের বিষয় বলে আমরা মনে করছি। সাধারণ শিক্ষার্থীরা যদি শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির জন্য যদি তারা সেই মানে অধিকার রাখে, তারা যদি সেটি মনে করে, সেক্ষেত্রে ছাত্রদল কি মানে শিবিরকে আসলে প্রতিপক্ষের জায়গায় দেখবে কিনা? দেখুন, আমরা তো ছাত্র সংগঠন হিসাবে আমাদের প্রতিহত করার কোনো এখতিয়ার নেই, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক সিদ্ধান্ত। একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের আসলে বিষয় রয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা গভীরভাবে যেটি মনে করছে সেটি হচ্ছে যারা অতীতে যে ক্ষমতাসীন ছাত্রলীগের দোসর ছিল, সেই দোসরদের মদতপুষ্ট হয়ে রাজনীতি করেছে এবং পরবর্তী সময়ে তারা এখন সেই গোপন থেকে প্রকাশ্যে ছাত্র শিবিরের রাজনীতি করছে। সুতরাং এটি সাধারণ শিক্ষার্থীদের তো প্রশ্নবিদ্ধ জায়গা, খুবই স্বাভাবিক। সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরাও সেরকম বিষয়ে আমরা খুবই গভীরভাবে উদ্বিগ্ন যে যারা অতীতে ফ্যাসিস্টের দোসরের রাজনীতি করে আবার পুনরায় ছাত্র শিবিরের রাজনীতি করছে। সুতরাং সেই পরাজিত ফ্যাসিস্টের যারা ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার এই ছাত্র শিবিরের ট্র্যাকে চলে আসে কিনা, সেটি আমরা খুবই গভীরভাবে উদ্বিগ্ন আমরা এই বিষয়ে। মানে ফ্যাসিবাদের দোসর যে বিষয়টা আপনি বারবার বলছেন, যেটা জাহিদুল ইসলাম বললেন যে ছাত্র শিবির নিধনের যে মানে মানে তাদের যে তৎপরতা আমরা দেখলাম দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের পক্ষ থেকে, মানে তারপরেও কি আসলে ছাত্র শিবিরকে ছাত্রলীগের দোসর হিসেবে আখ্যায়িত করা যায় কিনা আসলে? আমাদের যে বক্তব্য সেটির বিষয়তে প্রাসঙ্গিক বিষয় রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন, তারা অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এটি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম, সব মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে, কিন্তু এটির বিষয়ে শিবির তো সুস্পষ্ট বক্তব্য দেয়নি। সুতরাং এই যে পরাজিত ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের রাজনীতি করে পুনরায় ছাত্র শিবিরের যে রাজনীতি করছে, সেটির বিষয়ে তো সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের উদ্বিগ্ন জায়গা তো তৈরি হয়েছে, সেটি আমরা ছাত্র শিবির ব্যাখ্যা করা উচিত। কিন্তু আমরা ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি বলেছেন গণমাধ্যমে যে এটি তার বক্তব্য নেই, এটি ছাত্রলীগকে জিজ্ঞাসা করা উচিত বলে উনি মনে করছে। এটি আমাদের কাছে খুব হাস্যকর মনে হয়েছে এবং অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কারণ আমি যদি অন্য রাজনীতি করি অন্য দলে, সেটা আমার এই বিষয়ে তো ব্যাখ্যা থাকবে যে আমি কেন অন্য দলে রাজনীতি করেছি বা আমার কতদূর সম্পৃক্ততা বা কি কৌশল হতে পারে। একই সাথে সাথে আমি যেটি আবার পুনরায় 1 মিনিটে যেটি বলছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রকাশ্যে হচ্ছে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে গত 16 থেকে 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে। কখনোই আমরা কোনো শক্তিকে ভয় পাইনি যে খুনি হাসিনাকে ভয় পেয়ে তাদের সাথে একটু আঘাত করে রাজনীতি করব। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশের কোনো প্রান্তে এরকম ঘটনা ঘটেনি এবং ছাত্রলীগ করে এসে পরবর্তী ছাত্র দলের রাজনীতি করেছে এরকম একটি ঘটনা আপনি দেখাতে পারবেন না। সুতরাং আমরা বিশ্বাস করি যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে একটি সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, তার একটি দ্বার প্রান্তে আমরা উপনীত হয়েছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের যেরকম অতীতে কাজ করার আমরা আন্তরিক প্রচেষ্টা ছিল, সেটি ভবিষ্যতে চলমান থাকবে। যে খুব পরিষ্কার বক্তব্য জনাব নাসিরউদ্দিন নাসির, আপনার কাছে আরেকবার ফিরবো। জনাব জাহিদুল ইসলাম, যে প্রশ্নটি জনাব নাসিরকে করেছিলেন, একই প্রশ্ন আপনার কাছে একটু রাখতে চাই। রাষ্ট্র সংস্কার প্রস্তাবে ছাত্র শিবিরের অবস্থান আসলে কি, সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু যুক্ত করে দিতে চাই। আমরা বহুদিন ধরে দেখেছি আসলে যে মানে বৃহৎ ছাত্র সংগঠনগুলো কোনো না কোনো ভাবে তারা তাদের মানে এক ধরনের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। সেক্ষেত্রে ছাত্র শিবিরের রাজনৈতিক অবস্থান কেমন হবে, দুটি বিষয় একটু পরিষ্কার করবেন জনাব জাহিদুল ইসলাম। ধন্যবাদ জনাব হেলালি। আমি ভাইয়ের প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথমত হচ্ছে ভাই অনেকগুলো প্রশ্ন রিপিট করছেন, আমি উত্তর দিয়েছি, সেজন্য আমি মনে করছি না যে আপনাদের মূল্যবান সময় আবার এগুলোর আনসার দিয়ে আমি নষ্ট করব। তো এটা আশা করি উত্তর পেয়েছেন, ভাই আগে পেয়েছিলেন, দর্শকরা পেয়েছেন। নতুন যে প্রশ্নটি তিনি রেখেছেন যে মাজারুল ইসলাম রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন সম্পাদক, তিনি একটি বিষয়ে উনি প্রশ্ন তুলেছেন। আমি এটি প্রথম এই মুহূর্তে তথ্যটি আমার কাছে পেলাম ভাইয়ের কাছ থেকে। ভাই যদি আমাকে আগে থেকে একটু ইনবক্স করতেন তাহলে আমি আর একটু খোঁজখবর নিয়ে ভাইকে এটা আজকে এখানে দর্শকদের সামনে তুলে ধরতে পারতাম। তো এটি আমি ইনশাআল্লাহ, যেহেতু ভাই তথ্য দিয়েছেন, আমি আমার জায়গা থেকে খোঁজখবর নিব এবং সেটা কোনোভাবে আমাদের সংগঠনের কোনো কনসার্ন থেকে তিনি করেন নাই। এটা হলো নাম্বার 1 বিষয়। এরপরে তিনি সাধারণ শিক্ষার্থীদের অ্যালিগেশন হিসেবে বেশ কিছু বিষয় বলেছেন। তো এই জায়গাটা আমি একটু নাসির ভাইয়ের কাছ থেকে একটা প্রশ্ন, আমি বলেছিলাম যে ভাইকে কোনো প্রশ্ন আমি করব না এবং সেটা ব্যাখ্যা দিয়েছি কেন প্রশ্ন করব না। তো সাধারণ শিক্ষার্থী আসলে যে প্রশ্নগুলো আপনি করেছেন, কত পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের টোটাল যে পার্সেন্টেজ আমরা মানি, অথবা আপনারা কোনো সার্ভে করছেন কিনা যে এই জাতীয় প্রশ্নগুলো আসলে কত পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী করতেছে, এটি একটু নাসির ভাই আমাকে ক্লিয়ার করবেন, বা আপনারা কোনো এই বিষয়ে গবেষণা বা কোনো সার্ভে করেছেন কিনা।
এরপর ছাত্রলীগের বিষয়টা ভাই আবার রিপিট করছেন। আমি আসলে এটা আমি আর বলতে চাচ্ছি না এই বিষয়টি। এটা খুব চরমভাবে আমাদের উপর জুলুম করা হবে বা হচ্ছে এই শব্দগুলো দিয়ে। ৭১ ইস্যু নিয়ে ভাই চমৎকার প্রশ্ন করেছেন। এটা শুধু ভাইয়ের প্রশ্ন না, ভাইয়ের আরো কিছু মতাদর্শ আছে বাংলাদেশে, তাদের প্রশ্ন। তো এই যে আবার খাসকাটা আর কি প্রশ্নটা যেটা হয়, যে এই একটা থিম থেকে মূলত এই প্রশ্নটা করা হয়। এখন নাসির ভাইয়ের ৭১ সালে বয়স কত ছিল আমি জানি না। আমার জন্ম তো হচ্ছে ৯০-এর দশকের বলা চলে মাঝামাঝি সময়, এবং আমি আমার বাবার বয়স ছিল ৭১ সালে, যতটুকু আমি জেনেছি আমার দাদু এবং অন্যদের মাধ্যমে ৪ অথবা ৫ বছর বয়স ছিল তোনার। তো এই সময়টা তো একটা শিশু ছিল আমার বাবা। তো ৭১ ইস্যু নিয়ে আসলে আমার অবস্থান কি, আমি বলবো যে নাসির ভাই আপনার অবস্থান কি? আপনি যে অবস্থান ৭১ সালকে যেভাবে দেখেন, আমিও ঠিক একই চোখে দেখি, একইভাবে ৭১কে লালন করি এবং একইভাবে ৭১কে ভবিষ্যতে আমি লালন করতে চাই। তো আপনি বলবেন আপনি কোন দৃষ্টিতে দেখেন, আমি মনে করি আমি ভিন্ন কোনো দৃষ্টিতে দেখি না, আপনার দৃষ্টিতে দেখি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় ভাই বলেছেন যে সাধারণ শিক্ষার্থী বা অন্যরা আমাদেরকে গ্রহণ করবে কিনা। তা আমার মনে হয় এটা নাসির ভাই এটা নিয়ে প্যারেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। উনি ওনার অবশ্যই আদর্শিক জায়গা থেকে কাজ করতেছেন, আমরাও কাজ করতেছি। এটা আমরা টোটালি সাধারণ ছাত্রদের উপরে ছেড়ে দিই। নাসির ভাই অনুরোধ করবো এটা নিয়ে আমরা আসলে প্রশ্ন না তুলি, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের তার ডিসিশন মেকিং এর অবশ্যই একটা জায়গা রয়েছে। আমরা তো কারোর উপর আদর্শ চাপাবো না, চাপানোর সুযোগ না, আপনি চাপাতে পারবেন না। যেটা আমরা ফেসিবাদে দেখছি আদর্শ চাপানোর রাজনীতি, তার ফেসিবাদ মুক্ত তো হয়েছে, আদর্শ চাপাচাপি চলবে না। আদর্শ উপস্থাপনের একটা সুযোগ বা প্ল্যাটফর্ম সবাইকে দিতে হবে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে থাকবে। এরপর সাধারণ শিক্ষার্থীরা সেটা মেনে নিবে। ভাই সিজিপি এর বিষয়টা এসেছেন, আসলে এটি আসলে কোনো মানুষকে একান্ত হলিস্টিক অ্যাপ্রোচ থেকে কাউকে যোগ্য বা এটা বলার জায়গা না। একাডেমিক কোয়ালিফিকেশন নিঃসন্দেহে একজন ছাত্রের জন্য প্রধানতম তার গুরুত্বপূর্ণ এবং অর্জনের জায়গা। তো সেটার পাশাপাশি আমাদের এই আন্দোলনে নেতৃত্বের যে কোয়ালিটি গুলো রয়েছে, যে দক্ষতার বিষয়গুলো রয়েছে, মৌলিক মানবীয় যে গুণাবলী বিষয়গুলো রয়েছে, আমরা মনে করি যে সেই জায়গা থেকে হচ্ছে আমরা কাজ করে থাকি এবং সাধারণ শিক্ষার্থীরা বিষয়গুলোকে আপনারা সাংগঠনিকভাবে সামনে আনছেন আসলে। সরি আমি সিজিপি এর বিষয়গুলোকে কি আপনারা এটি আমরা আনছি না। দেখুন আমি একবারে দ্ব্যর্থহীনভাবে বলতে চাচ্ছি, এটি হচ্ছে তাদের যারা ক্লাসমেট অথবা যারা তাদের সাথে পরিচিত তারা বিষয়গুলোকে সামনে আনতেছেন। আমাদের কয়েকজন নেতার সিজিপিও দেখলাম যে মানে খুব ভালো সিজিপি তাদের পারে, সেটা আমার তো মানে ছাত্র দলে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমি তো বলেছি ছাত্র দলে কেন প্রশ্ন নেই সেটা আমি বলেছি, বাট যারা করতেছে এটা আমাদের সাংগঠনিক কোনো নির্দেশনা বা কোনো ডিরেকশনাল করতেছে না। কেউ হয়তো তার জায়গা থেকে এই বিষয়গুলো তারা হয়তো করতেছে। এরপর আপনি যেটি প্রশ্ন রেখেছেন হেলালি, যে প্রথমত হচ্ছে লেজুর ভিত্তি যে বিষয়টা বলেছেন। দেখুন ছাত্র শিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন এবং এটি কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন। আমি স্পষ্ট করে আবার বলতেছি, রিপিট করতেছি, যে ছাত্র শিবির কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠন নয়। এখন আসেন আমাদের এখানে দুইটা জায়গা থেকে আমরা কাজ করি। প্রথম হলো হচ্ছে আমরা ছাত্র রাজনীতির জায়গা থেকে কাজ করি, আবার আমাদের আরেকটা দাবি আছে, সেটা হলো ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখন আপনি সেটা কতটুকু আমাদের সম্পর্কে জানেন, আমি নাসির ভাইদের সংগঠন সম্পর্কে কম বেশি খুব বেশি জানি না, বাট আমি একটু স্টাডি করার চেষ্টা করি। তো নাসির ভাই যদি আমাদের ছাত্র শিবির সম্পর্কে স্টাডি করেন অথবা অপর আরো যে দলগুলো আছে ছাত্র শিবির সম্পর্কে খুব ডিপলি স্টাডি করেন, তাহলে আপনি দুইটা জিনিস পাবেন। আমাদের কাছে ছাত্র রাজনীতির একটা পার্ট, এই পার্টে আমরা যেটা করি সেটা হলো ছাত্রদের অধিকার আদায়, ছাত্রদের যত সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেই অধিকার আদায় নিয়ে কাজ করি। আর আরেকটা যেটি বলেছি আমি ছাত্র স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, এটি মূলত হচ্ছে আমরা তিনটি গুণাবলী একজন ছাত্রের কাছে তৈরি করি। প্রথমত হচ্ছে তার একাডেমিক কোয়ালিফিকেশনটা তো অটোমেটিক ইনস্টিটিউটের মাধ্যমে হয়, সেই জায়গায় আমরা হচ্ছে উৎসাহ দিই, তাকে গাইডলাইন প্রদান করি যাতে করে তার একাডেমিক জায়গাটা আরো ভালো করতে পারে, এবং এটা নিয়ে আমাদের বেশ কিছু আয়োজন রয়েছে শিক্ষামূলক। পাশাপাশি আমরা একটা ছাত্রের মধ্যে মৌলিক মানবীয় যে গুণাবলী প্রয়োজন, অর্থাৎ সে যে মানুষ অথবা এই সমাজে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপের জন্য তার যে গুণাবলীগুলো প্রয়োজন সেগুলো বিল্ড আপের জন্য আমাদের হিউজ পরিমাণ আয়োজন রয়েছে। এরপরে আমরা যেটা করি যে ভদ্রতা গুণাবলী, অর্থাৎ যেটার মাধ্যমে একজন ছাত্রের একাডেমিক মৌলিক মানবীয় গুণের পাশাপাশি তার ভিতরে চারিত্রিক মাধুর্যতা এবং যে গুণাবলীগুলো দেওয়া সে সমাজে মানুষের মনকে জয় করতে পারে। তার আদর্শিক জায়গাটা যেটা আমরা অতীতে দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা তার পরবর্তী সাহাবা আজমাইনরা করেছেন, তো সেই একই মডেলটা আমরা অনুসরণ করে কাজ করি। আর সর্বশেষ যেটা করি যে নৈতিকতা, দেখেন আমাদের আজকে সমাজে সবই তো আছে, একাডেমিশিয়ানের তো অভাব নাই, রিসার্চারের তো অভাব নাই, কোয়ালিফিকেশনের তো অভাব নাই, এবং দক্ষতার দিক থেকে আমরা মনে করি যে অনেক অনেক বেশি কোয়ালিফিকেশন দক্ষ আমরা গত 15 বছর বা তার আগেও দেখেছি। কিন্তু অভাবটা কোথায়? অভাবটা হচ্ছে তার নৈতিকতা, তার সবকিছুই আছে বাট নৈতিক মানটা না থাকার কারণে তিনি তার ভিতরে খোদাভীতি থাকে না, ধর্মের প্রতি কোনো কমিটমেন্টের জায়গা থাকে না। এরপরে দেখা যায় যে তিনি হচ্ছে অপকর্মগুলো করেন বা দুর্নীতিগুলো করেন। এই জন্য একটা রাষ্ট্রের জন্য আমরা ছাত্র সংগঠন ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা একাডেমি আবার রিপিট করছি মৌলিক মানবীয় গুণাবলী, ভদ্রতার গুণাবলী এবং ফাইনালি তার ভিতরে নৈতিকতার মধ্য দিয়ে এই সমাজ রাষ্ট্রের জন্য ভূমিকা রাখার জন্য আমরা মানুষ তৈরি করি। জি ধন্যবাদ। আমরা নতুন রাষ্ট্র সংস্কার প্রস্তাবে আপনাদের কথাটা একটু শুনবো। আমাদের অনুষ্ঠান একদমই শেষ পর্যায়ে। জি জি জি
যে দেখুন আসলে রাষ্ট্র সংস্কারটা এটি একটি বড় বৃহৎ পরিসরের জায়গা। তো আমরা যেহেতু একটা ছাত্র সংগঠন, আমাদের জায়গা থেকে আমরা ক্যাম্পাসটাকে বেশি প্রকাশ দিব, আর রাজনীতির জায়গা থেকে আমরা সচেতন থাকবো। কারণ একজন ছাত্রের মৌলিক পরিচয় হলো তার ক্যাম্পাস, তার ক্লাসরুম, তার পড়ার টেবিল। এখন এগুলো বাদ দিয়ে যদি আমরা ফুললি ক্লাস অর্থাৎ কেউ একদম থার্ড ইয়ারে ফুল রাজনীতিবিদ হয়ে যায়, তাহলে আসলে এটা কোনো রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে না। তো সে জায়গা থেকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য যেটা মনে করবো যে এই রাষ্ট্রটা বৈষম্য বিরোধী যে একটা কনসেপ্ট থেকে আন্দোলনটা হয়েছে, অর্থাৎ এই আন্দোলন আপনি যদি শহীদ পরিবারের কাছে যান আপনি দেখবেন যে তারা বলবে যে কেমন দেশটা তারা দেখতে চায়। আপনি আহত বঙ্গুত্বের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। ইন দ্য সেম ওয়েতে এই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে বিভিন্ন মাধ্যমে, আসলে এই আন্দোলনের ভূমিকাটা কেউ এক বাক্যে অথবা লিখে শেষ করতে পারবে না। ভূমিকার প্ল্যাটফর্ম গুলো, উইংস গুলো এত বেশি ছিল। তো সবাই আসলে কেমন বাংলাদেশ দেখতে চায়। তারা দেখতে চায় যে এখানে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, কেউ তার অধিকারের জন্য মানুষের ধারে ধারে অফিসে ঘুরতে হবে না, বরং অধিকার তার কাছে, তার দুয়ারে এসে তাকে নক করবে যে অধিকার আমি এসেছি। ন্যায় বিচারের জন্য তাকে আদালত ঘুরতে হবে না, তার পুরো সবকিছু নষ্ট করতে হবে না, বরং আদালত তাকে গিয়ে ন্যায় বিচার পৌঁছে দিবে। আমরা সেরকম একটা রাষ্ট্র দেখতে চাই। তো এই জন্য আমরা মনে করছি যে কিছু মানুষ তৈরি হবে, যে মানুষগুলো সৎ হবে, দক্ষ হবে, দেশপ্রেমিক হবে, এবং এই মানুষগুলোর হাত ধরে হচ্ছে আগামী দিনের যে বৈষম্য মুক্ত অথবা যে বিপ্লব আমরা হয়েছে সেই বিপ্লবের স্পিডকে ধারণ করে একটি রাষ্ট্র কাঠামো এখানে তৈরি হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম। নাসিরউদ্দিন নাসির, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। আমি একটু খুব ছোট্ট করে একদম শেষ পর্যায়ে এসে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। বিশেষ করে ক্যাম্পাসে বহু বছর ধরে আমরা দেখে এসেছি যে ক্যাম্পাস রাজনীতির যে বাংলাদেশের সংস্কৃতি, সেখানে হল নিয়ন্ত্রণ করার মাধ্যমে আসলে এক প্রকার কর্তৃত্ব আমরা দেখেছি বজায় রাখা হয়। এক্ষেত্রে পরিবর্তিত বাংলাদেশে ছাত্র দলের রাজনৈতিক কর্মসূচিতে কি ধরনের পরিবর্তন আসবে? একই সাথে সোশ্যাল মিডিয়ার এখন খুব বড় একটি সমালোচনা ছাত্র রাজনৈতিক মানে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে, বিশেষ করে সভাপতি সেক্রেটারির বয়স নিয়ে অনেক প্রশ্ন আমরা শুনছি। এই প্রশ্নটি যদি আপনাদের দুজনের জন্যই, ছাত্র সংগঠনগুলো সভাপতি সেক্রেটারির বয়স সীমা, যেটি অনেকে বলছেন যে স্বাভাবিক শিক্ষার্থীদের বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ, এ বিষয়ে কোনো মন্তব্য করবেন কিনা জনাব নাসিরউদ্দিন নাসির? ধন্যবাদ। আমি শুধু এখানে সাধারণ সম্পাদক শিবিরের দুই একটি বিষয়ে আমার এক ধরনের অবজারভেশন রয়েছে। একটি হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কমিটি হয়েছে, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম রাজুর বক্তব্যের বিষয়ে আমি আসলে এখানে সাধারণ সম্পাদক সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি। কিন্তু আরেকটি বিষয় যেটি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক যিনি সমন্বয়কের দায়িত্ব ছিলেন, আমরা যদি দেখি এখানে যে সমন্বয়কদের মধ্যে আব্দুল কাদের, যিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে শিবিরের তৎকালীন যে সমন্বয় ছিলেন, যিনি পরবর্তীতে ফরহাদ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছে, তিনি চাপ প্রয়োগ করেছিলেন যেন ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে। তো তিনি এখন ব্যাখ্যা করা উচিত। পরবর্তীতে আমরা দেখলাম তিনি প্রকাশ্যে এখন ছাত্র শিবিরের রাজনীতি করছেন। সুতরাং তার ব্যাখ্যা করা উচিত ছাত্র শিবিরের পক্ষ থেকে যে তিনি কেন তখন সেই সময় আসলে দলীয় বা ছাত্র রাজনীতি বন্ধ করার বিষয়ে তিনি এই প্রস্তাবনা করেছিলেন, বা এটি কোনো তিনি গোপনে ছাত্র শিবিরের রাজনীতি চালিয়ে যাওয়া তার মনোবাসনা ছিল কিনা সে বিষয়ে ব্যাখ্যা থাকা উচিত। নতুবা ছাত্রলীগের রাজনীতিতে তিনি যেভাবে সম্পৃক্ত ছিলেন সেটি বন্ধ করতে তিনি চেয়েছিলেন কিনা, এটি ছাত্র শিবির থেকে পূর্ণাঙ্গ স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। এবং একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সার্ভে হয়েছে কিনা এটি সাধারণ সম্পাদক মহোদয় বলেছিলেন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন 37,000 শিক্ষার্থী রয়েছে, সেখানে আমরা দেখেছি মাত্র 14 সদস্য কমিটি হয়েছে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত শতাংশ শিক্ষার্থী তাদের সমর্থন রয়েছে এটি উনি নিশ্চয়ই অবগত হয়েছেন। আর 1971 সালের বিষয় চেতনার বিষয়ে আমরা আসলে কোনো কোশ্চেন উপস্থাপন করিনি। আমরা বলেছি যারা জনযুদ্ধে গণযোদ্ধা পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারাই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই বিষয়ে শিবিরের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত যে হত্যাকাণ্ডের সমর্থন করেন কিনা সেই পাকিস্তানের, সেই বিষয়ে আমরা চেতনার বিষয়ে আমরা বলতে চাই। একই সাথে সাথে আওয়ামী লীগ যে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছে, শিবির এরকম গোষ্ঠীতন্ত্র কায়েম করে শিবির কি হত্যাকাণ্ডের সমর্থন না, তাদের তো এটি তো একটি দেশের মৌলিক বিষয়, এই বিষয়ে তো সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। আপনার বক্তব্য রয়েছে, আমার রয়েছে, ওনাদেরও থাকা উচিত না, যেটি সাধারণ শিক্ষার্থীদের জিজ্ঞাসার বিষয় রয়েছে। এবং আমরা যেটি মনে করছি বক্তব্য কি তারা মানে অফিসিয়ালি কোনো বক্তব্য দিয়েছে? আমি মানে ক্ষমা করবেন আমার অজ্ঞতার জন্য, মানে 71 প্রসঙ্গে গণহত্যার প্রসঙ্গে ছাত্রদল কি সাংগঠনিকভাবে কোনো অফিসিয়ালি বক্তব্য দিয়েছে যেটি শিবির দেয়? না, আপনি মনে হয় বুঝতে পারেননি। সেটি আমাদের দল একটি মহান মুক্তিযুদ্ধে, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আমাদের দলে যতগুলো বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধ আমাদের দলে রয়েছে। সুতরাং আমাদের দলের প্রত্যেকটি পলিসি তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিলং করছে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন। মহান মুক্তিযুদ্ধের যে ধারণাগুলো এবং 71-এ যে গণহত্যা হয়েছিল সেটি চরমভাবে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বিচারের দাবি আমরা সবসময় করছি। সে বিষয়ে শিবিরের স্পষ্ট বক্তব্য থাকা উচিত। আমরা তো চেতনার কোনো বিষয়ে আসলে উপস্থাপন করিনি। আর আপনি যে বিষয়টি আমাকে বলেছেন সেটি হচ্ছে যে হক দখল চিন্তা। আপনি দেখেছেন 2024 সালে 5 আগস্টের
ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা একটা ইতিবাচক রাজনীতি করছি এবং আমাদের সুযোগ থাকার ফলেও কিন্তু আমরা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় কোনো হলগুলোতে আমরা কিন্তু অবস্থান করিনি। আমরা মনে করছি একটি ইতিবাচক রাজনীতির জন্য সাধারণ শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষার জন্য একটি বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলেন, সেই আশা আকাঙ্ক্ষার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো রাজনীতি করবে না। এবং আমরা মনে করছি যে প্রত্যেকটি হলে মেধার ভিত্তিতে যে সিট বন্টন সেটি থাকা উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন কর্মী সেটি মেধার ভিত্তিতে সে সিট বন্টনে হয়ে সে আবাসিক শিক্ষার্থী হিসাবে রাজনীতি করবে। যে দখলদারিত্ব লেজুর ভিত্তিক মানুষ মেরে ফেলা। জনাব নাসির, বিএনপি যদি নিকট ভবিষ্যতে ক্ষমতায় যায়, ক্ষমতাসীন হয়, সেক্ষেত্রে তখনও কি একই অবস্থান থাকবে কিনা ছাত্র দলের পক্ষ থেকে? আমরা সাধারণ শিক্ষার্থী সহ আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে কাঠামো এখন দাঁড়িয়ে রয়েছে, আমরা যেখানে সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন করেছে সেই আন্দোলনের স্পিরিটকে কাজে লাগিয়ে আমরা যদি এই দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে এবং এই দেশের শাসন বা যদি বিএনপির হাতে দেয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ করছে যে শিক্ষাঙ্গনে একটি ইতিবাচক রাজনীতি করবে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে প্রত্যেকটি হলে যে পিটিয়ে মানুষ মেরে ফেলা যে রাজনীতি, একই সাথে দখলদারিত্ব লেজুর ভিত্তি জোর করে মিছিলে নেওয়া সহ এবং হচ্ছে যে রাজনীতি ছিল এখন অতীতে যে রক কাটার যে রাজনীতি ছিল সেগুলো চিরতরে আমরা বন্ধ করে দিতে চাই। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে রাখতে চাই। আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক বাংলাদেশ জন্য, সাম্য মানবিক বাংলাদেশের জন্য এবং একই সাথে সাথে একটি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে এদেশের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাশে থাকবে ইনশাআল্লাহ। খুবই পরিষ্কার বক্তব্য, অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন নাসির। জাহিদুল ইসলাম, ছাত্র নেতাদের বয়সের প্রসঙ্গে জনাব নাসিরউদ্দিন নাসির, এই বিষয়টি আপনি কোনো মন্তব্য করতে চান কিনা? ছাত্র নেতাদের বয়সের বিষয়ে সমালোচনা। না, আমরা একদম সুস্পষ্ট ভাবে এই বিষয়ে আমাদের বক্তব্য উপস্থাপন করতে চাই। আপনারা দেখেছেন গত 16 থেকে 17 বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার আসলে ক্ষমতায় ছিল। আমাদের নেতৃত্ব যে স্তরগুলো রয়েছে আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমরা আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে নেতৃত্বের কাঠামো, সেখানে শুরুতে কাউকে হল সংসদের নেতা হতে হয়, তারপরে বিশ্ববিদ্যালয়, তারপর আসলে কেন্দ্রের রাজনীতি করতে হয়, সেজন্য একটি নির্দিষ্ট একটি সামান্য বয়স সীমা বেড়ে যায় এটি। কিন্তু আমরা গত 16 থেকে 17 বছর ধরে আমাদের যে কাউন্সিল করে যে কমিটি গঠন করা, সাংগঠনিক স্ট্রাকচার গুলোকে শক্তিশালী করা, সেটি আমরা কোনোভাবে করতে পারিনি। কিন্তু এখন যদি একটি আমরা বিশ্বাস করি যে এই স্বাভাবিক সময়ের মধ্যে একটি নির্দিষ্ট বয়স সীমা ছাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্দিষ্ট বয়স সীমায় চলে আসবে এবং প্রত্যেকটি ক্যাম্পাস গুলোতে আমরা নিয়মিত শিক্ষার্থীদের থেকে যেন সাংগঠনিক স্ট্রাকচার তৈরি করা যায় সেই জন্য আমাদের আলাপ আলোচনা চলছে। কিন্তু বিগত বছরগুলোতে যেহেতু একটি ফ্যাসিস্ট সরকার আসলে ক্ষমতায় ছিল, আমরা নিয়মিতভাবে কমিটি গঠন করতে পারিনি, সাংগঠনিক স্ট্রাকচার গুলোকে শক্তিশালী করতে পারিনি। কিন্তু আমরা আশা করছি এইটি এখন এরকম কোনো সমস্যা হবে না আর এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ জনাব নাসিরউদ্দিন নাসির। জনাব জাহিদুল ইসলাম, আপনার কাছে বয়সের বিষয়টি একটু জানতে চাইবো। একই সাথে আরেকটি প্রশ্ন যেটি রয়েছিল যে শিক্ষাঙ্গনে ক্যাম্পাসগুলোতে হল দখলের রাজনীতির সংস্কৃতি থেকে ছাত্র শিবির কতটুকু পরিবর্তন আনতে পারবে? জনাব জাহিদুল ইসলাম, খুব ছোট করে একটু জানবো আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ জানাচ্ছি। নাসির ভাই চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, আবার বেশ কিছু প্রশ্ন রাখছেন। আমি আবার বলছি যে আমি কোনো প্রশ্ন রাখবো না, বাট একটি জায়গায় আমার কাছে কনফিউশন তৈরি করে দিয়েছেন নাসির ভাই। সেটা হলো তিনি বলেছেন যে বিগত সময়ে ওনারা কাউন্সিল করতে পারেন নাই, এজন্য ওনাদের তো বিষয়টা বেশ প্রশ্নবোধক। বাট এখানকার এসে বিষয়টা আমার কাছে প্রশ্নবোধক মনে হলো। তাহলে ওনাদের সংগঠন আসলে কিভাবে পরিচালিত হয়েছে বা বিগত সময় আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রামের একটা বিষয়কে সামনে নিয়ে এসে ওনাদের একটা কমিটিকে বিলুপ্ত করা হয়েছিল, বেশ সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হয়েছিল। তো এই জায়গাটা একটু আমার মনে হয় আমরা আত্মপর্যালোচনার জায়গাটা বা কম্পারিজনের জায়গা। আমাদের তো কাউন্সিল হয়েছে, আপনি হয়তো অবগত না, কাউন্সিল হয়েছে, কিন্তু একটি কাউন্সিল করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দল একটি বড় সংগঠন, কাউন্সিল করার জন্য যে পারিপার্শ্বিক যে পরিবেশ দরকার সেটি তো আমরা নিশ্চিত করতে পারিনি, আপনি নিজেও জানেন। কিন্তু আমাদের আপনাকে বলে 2019 সালে আমাদের যে কাউন্সিল হয়েছিল সেখানে আমি বলবো যে কৌশলগুলো অবলম্বন করে তাদের কেন্দ্র থেকে একেবারে ইউনিট পর্যন্ত গত 15 বছর প্রত্যেক বছর যেভাবে কমিটি দিয়েছে, আমার মনে হয় আপনারা যদি পরামর্শ করতেন সেটা ধরেও কৌশলটা অবলম্বন করে আপনাদের কাউন্সিলটা জারি রাখা যাইতো। জাস্ট এটা আমি পরামর্শ আকারে দিলাম আপনাকে। তো আমি আবার আসি যে 71 ইস্যু আবার আপনি বলছেন, যদি আমি রিপিট করছি যে নাসির আবার বলতেছি, আপনি 71-কে যেভাবে দেখেন, 71-এর গণহত্যাকে যেভাবে দেখেন, আমি তার কোনো ভিন্নতার মধ্যে দেখি না। এখন আপনি বলেন যে আপনি কিভাবে দেখেন, আমি সেটাই দেখবো। সেটা হচ্ছে আমার পক্ষ থেকে স্পষ্ট উত্তর, এবং এটা যদি আপনি অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিতে চান দিবেন। এরপরে যদি আমার কোনো জায়গায় দ্বন্দ্ব থাকে আপনার সাথে, সেটা আমি আপনাকে উল্লেখ করব ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের 71 গণহত্যার ব্যাপারে ছাত্র শিবির কি কোনো অফিসিয়ালি তাদের কি কোনো বক্তব্য আছে আসলে, যেটি নাসির জানতে চান? বাংলাদেশের দেখুন এই প্রজন্ম হিসেবে আমরা তো মানে এখনকার প্রজন্ম, ঠিক না? তো এখনকার প্রজন্ম বাংলাদেশের 71 নিয়ে কি প্রশ্ন করবে, কি দেখবে? যে ইতিহাস নাসির ভাই পড়েছে, আপনি পড়েছেন, সেটা আমি দেখেছি। সেখানে যতটুকু অন্যায় হয়েছে সেটাকে অবশ্যই আমি অন্যায় বলবো, অন্যায় বলবো না কেন?
গণহত্যা যেটা হয়েছে অবশ্যই সেটা গণহত্যা এবং সেটার বিচার ওই সময় কিছুটা হয়েছে এবং যেভাবে করে দরকার আইন আলোকে সেটা হয়েছে, ভবিষ্যতে হোক, কোনো অসুবিধা নেই। বাট আমাদের জন্ম যেখানে হয় না 71-এ, সেখানে আমার বাবা, সেটা নিয়ে আপনি অযথা প্রশ্ন করে আমি কিছু মনে করবেন না, একটু বলি যে সেটা হলো একটা গ্রুপ এটা সবসময় করে সেম কোশ্চেন, আমি বলেছি 4-5টা 7-8টা কোশ্চেন আছে এই ঘুরে ফিরে খাসকা টেস্ট লেভেল। অথবা আরেকটা বিষয় আছে যেটা হলো ওই ছোটবেলায় হেলালি ভাইটা পড়েছেন কিনা যে গরুর রচনা, কেউ একজন গরুর রচনা পড়ে গেছে পরীক্ষায়, তো দেখা গেল যে সেখানে আসছে নদীর রচনা, তো তখন তিনি নদীর রচনাকে ঘুরিয়ে ফিরিয়ে আসলে গরুর রচনার দিকে নিয়ে যান। তখন মনে হয় এই জায়গাগুলোতে বের হয়ে আসা দরকার। আসলে এই জেন জি জেনারেশন অথবা জেন আলফা যেটা সামনে আসতেছে, এই জেনারেশনকে সামনে রেখে আমরা এই গরুর রচনা, নদীর রচনা, খাসকাটা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আসলে এই জেনারেশনকে রিপ্রেজেন্ট করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো প্রথমত আপনি বয়স নিয়ে যেটা বলেছেন, ছাত্র শিবির তার সূচনা লগ্ন থেকেই সাধারণ ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করেছেন। তো একটি বাস্তবতা হলো আসলে আপনি বিশ্বের যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকান, সেখানে ইউথ প্ল্যাটফর্ম গুলো খুব স্ট্রংলি কাজ করে। ইউথ প্ল্যাটফর্ম গুলো স্ট্রংলি কাজ করার কারণে যেটা হচ্ছে সোশ্যাল যে মানে তাদের কমিটমেন্টের জায়গাগুলো আছে, এগুলো চমৎকার ভাবে তারা করে থাকেন। বাট বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে আসলে সোশ্যাল ইউথ প্ল্যাটফর্ম গুলো আসলে ওই অর্থে কার্যকর না, অথবা যেটা দলীয়ভাবে আছে সেটা আসলে অনেকটা লেজুর ভিত্তিক, অথবা আমরা যেটা দেখেছি 4ই আগস্ট যে যুবলীগের যে হত্যাকাণ্ডগুলো, তা আসলে ঘুরে ফিরে লাঠিয়াল বাহিনী হিসেবে যুবলীগ বা এই জায়গাগুলো কাজ করার কারণে এখানে ছাত্র সংগঠনকে অনেকগুলো সোশ্যাল কমিটমেন্টের জায়গা থেকে কাজ করতে হয়। তো সেখান থেকে এসে হয়তো কিছু বয়স কিছুটা বেড়ে যায়, কিন্তু ছাত্র শিবির আমি আপনাকে কনফার্ম করব যে আমাদের কয়েকটা স্তর, আপনি জানেন যে কেন্দ্র রয়েছে, শাখা বিশ্ববিদ্যালয় লেভেল রয়েছে, আবার তাদের অধীনে ফ্যাকাল্টি অথবা থানা শাখা যেগুলো উপজেলা আছে, ইউনিট লেভেল আছে। আপনি ইউনিট লেভেলে খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের ম্যাক্সিমামে হচ্ছে ক্লাস 10 অথবা ইন্টারমিডিয়েট সর্বোচ্চ পড়ে। আর থানা পর্যায়ে যারা দায়িত্ব পালন করে, অর্থাৎ তাদেরকে আমরা উপজেলা সভাপতি অথবা ফ্যাকাল্টি হল সভাপতি বলি, এদের বয়সগুলো আপনি পাবেন যে তারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করে, যারা উপজেলা, অথবা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার সর্বোচ্চ বা সেকেন্ড ইয়ার এরকম। আর শাখা পর্যায়ে যারা আমাদের দায়িত্বশীল বা হচ্ছে বিশ্ববিদ্যালয় সভাপতি, জেলা সভাপতি, তাদের বয়সগুলো আপনি পাবেন হলে তারা হয়তো অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অথবা মাস্টার্স পড়েছেন অথবা জাস্ট মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। আর কেন্দ্রে আসার পর আমাদের যেটা হয় যে হয়তো অধিকাংশ হয়তো মাস্টার্স পরীক্ষাগুলো শাখা পর্যায়ে দিয়ে দেন, এরপরে কেন্দ্রের স্তরে এসে ওনারা অন্য কোনো কোর্স করেন অথবা এমপিল করতেছেন, আমাদের রানিং অনেক ভাইরা পিএইচডি করতেছেন, তো এই জায়গাগুলোতে ইনভলভ থাকেন। তো এখানে এসে আপনি এখন বিষয়টা আসলে বুঝতে পারবেন। তো সেই জায়গায় হয়তো আমাদের টোটাল সংগঠনকে যদি হলিস্টিক অ্যাপ্রোচে রাখেন, দেখা যাচ্ছে আমাদের 28 থেকে 30 এর মধ্যে, অথবা হচ্ছে আমাদের কমন যেটা বয়সটা সেটা থাকতেছে হচ্ছে 20 থেকে সর্বোচ্চ 25 এর মধ্যে, আর কেন্দ্রীয় পর্যায়ে এসে সেটা 26 থেকে সর্বোচ্চ 30 এর মধ্যে যাচ্ছে, এর বেশি যাচ্ছে না। হয়তো দুই একজনের কোনো কারণে একাডেমিক গ্যাপ হইতে পারে অথবা বিভিন্ন কারণে সেটা 2-1 বছরের দিক সেদিক হতে পারে, বাট এর ব্যতিক্রম কিছু না। এই জন্য আমি আমার জায়গায় সভাপতির বয়স কত তাহলে? সভাপতি আমাদের 1 বছরের জুনিয়র সম্ভবত তাদের ওয়েবসাইটে 1993 দেয়া আছে। না, উনি একাডেমিকলি আমাদের 1 বছরের জুনিয়র। সেটা আমি মনে হয় আমার জায়গাটা টোটালি একটা হলিস্টিক অ্যাপ্রোচ থেকে বলেছি। এখন সিংহ সভাপতির বয়সটা আপনি জেনে নিতে পারেন অথবা পার্সোনালি ওনার প্রোফাইল আছে সেটা দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি বলেছি সেটা হয়তো 1-2 জনের বা 3 জন এরকম হয়, বাট আমাদের কমন এজটা হচ্ছে 20 থেকে 25, আর কেন্দ্রীয় পর্যায়ে হচ্ছে 25 থেকে সর্বোচ্চ 30, এর উপরে আমাদের খুব বেশি নেই। আর তবে এখন আসেন যে আমার পার্সোনাল মতামত কি, আমার পার্সোনাল মতামত হচ্ছে অবশ্যই সাধারণ ছাত্রদের যে একটা লেভেল সেটার সাথে মিল রেখে এটা আরো কমে আসবে, এবং আমি আপনাকে হোপফুলি এবং কনফিডেন্টলি বলতেছি এটা আমরা আরো সামনে কমিয়ে নিয়ে আসতে পারবো বলে বিশ্বাস রাখতেছি। জি, রাষ্ট্র সংস্কার প্রস্তাবে ছাত্র শিবিরের দুঃখিত আপনাদের ক্যাম্পাস ভিত্তিক হল দখলের যে হল নিয়ে আসলে আমরা শুরু থেকে বলেছি 5 তারিখের পরে থেকে আমি পার্সোনালি বিভিন্ন মিডিয়াতে কথা বলেছি, আমার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে জানিয়েছি যে আসলে হল দখল এই রাজনীতিগুলো আসলে ছাত্ররা চাচ্ছে না। তবে এটা হয়েছে, অতীত হয়েছে, এটা রাসির ভাই অস্বীকার করতে পারবেন। আমরাও দেখেছি গত 15 বছর এই জায়গাটা কি পরিমাণ ফ্যাসিজম ছিল। তো এই জন্য নতুন যে বাংলাদেশটা করতে যাচ্ছে আসলে এই ক্যাম্পাসগুলোতে হলের রাজনীতি, এরপরে সিনিয়র জুনিয়র রাজনীতি, জোর করে কর্মসূচি নিয়ে যাওয়া, গেস্ট রুম কালচার, এগুলো আসলে কেউ পছন্দ করছে না। এবং সাধারণ ছাত্ররা রিয়েলি একটা ট্রমা, যে ছাত্র রাজনীতি বারবারই প্রশ্নগুলো কেন আসতেছে, যে গত 15 বছরের যে ফ্যাসিজম এটা তাদের ভিতরে একটা সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করছে, এই হলো ছাত্র রাজনীতি। তো সেখান থেকে অবশ্যই আমাদেরকে নতুন ধারা যদি আমরা না যাইতে পারি, তাহলে আসলে এখানে আসলে আমরা সাধারণ ছাত্রদের কাছে যে গ্রহণযোগ্যতাটা এটা সবাই হারাতে যাবে। এই জন্য আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি, আমরা নতুন একটি ধারার মধ্য দিয়ে সাধারণ ছাত্ররা কি চায়, আলহামদুলিল্লাহ নাসির ভাই এটা সফর করে করে জানতেছেন, আলহামদুলিল্লাহ আমাদের কাছে এগুলো তথ্যপত্র আছে। তো আমরা মনে হয় সবাই যদি কর্মসূচিগুলো সেভাবে করে ডিজাইন করতে পারি, তাহলে নিঃসন্দেহে সাধারণ ছাত্রদের এই ট্রমাটা, ভয়ভীতিটা কাটবে এবং একটা গঠনমূলক এবং মানে সাধারণ ছাত্র অধিকারমূলক, ছাত্র রাজনীতি বলতে যা বোঝা অধিকার, লিডারশিপ তৈরি, এই দুইটা জায়গা থেকে আশা করি একটা ভালো জায়গা আমরা পৌঁছতে পারবো। অনেক অনেক ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম আপনাকে। নাসিরউদ্দিন নাসির, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আপনারা দুজনই অত্যন্ত ব্যস্ত এই সময়ের ছাত্র নেতা, তার মধ্য দিয়ে আপনি আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। একই সাথে আমরা আসলে যেটি বলছিলেন আপনাদের বক্তব্যে উঠে এসেছে জেন জি জেনারেশন, যারা আসলে এখনকার পরিবর্তিত বাংলাদেশে সংঘাতময় ছাত্র রাজনীতি দেখতে চান না, সেই জায়গা থেকে নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্ম আশা করতেই পারে আপনারা সংঘাতময় রাজনীতির বাইরে এসে পাশাপাশি ভ্রাতৃত্বপূর্ণ
ছাত্র রাজনীতি উপহার দিবেন আমাদের এই প্রজন্মকে। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আপনাদের প্রতি আরো একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আমাদের দর্শকদের থেকেও বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সমকালীন বাংলাদেশ প্রসঙ্গে সাপ্তাহিক টক শো মত দ্বিমতের আজকের পর্ব। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসরি, একই সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আমরা শুনছিলাম বর্তমান ছাত্র রাজনীতিতে এই বড় দুটি ছাত্র সংগঠনের ভাবনা আসলে কি। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আরো একবার আমন্ত্রণ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।